নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। আমাদের আজকের আলোচনায় যেমন অধিকাংশ সাহিত্যে বা ফিল্মে থাকে একটা মূল প্লট এবং একাধিক সাবপ্লট, আমাদের আজকের আলোচনার মূল প্লট অবশ্যই এ রাজ্যের আর্থিক ইতিহাসের নজিরবিহীন 20,000 কোটি টাকারও বেশি টাকার আর্থিক কেলেঙ্কারি, এবং অবশ্যই সাবপ্লট তা নিয়ে রাজনৈতিক তরজা, আক্রমণ, প্রতি আক্রমণ, এমনকি ব্যক্তিগত আক্রমণ, যা মাঝে মাঝে কুৎসার পর্যায়েও চলে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর সম্ভবত এটাই যে এই মামলায় কি শেষ পর্যন্ত সিবিআই তদন্ত হচ্ছে। তার কারণ এই মামলা শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা বা অসমের মতো রাজ্যকেও ছুঁয়ে আছে, এবং রাজ্য সরকার বলছে সিবিআই তদন্তের কোনো প্রয়োজন নেই। কিন্তু আজকে সিবিআই সূত্রের খবর, সিবিআই হলফনামা দিয়ে আগামী মঙ্গলবার আদালতে পরিষ্কার ভাষায় জানাতে চলেছে যে সিবিআই সারদা কাণ্ডের তদন্তের জন্য প্রস্তুত। মঙ্গলবার সিবিআই আদালতে এই হলফনামা দিতে চলেছে বলে এবিপি আনন্দের কাছে এক্সক্লুসিভ খবর রয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, আজকে এজলাসে কিন্তু উপস্থিত ছিলেন সিবিআইয়ের এসপি সমেত 4 জন সিবিআইয়ের উচ্চপদস্থ অফিসার, যখন এই সারদা মামলা নিয়ে যে পিআইএল জনস্বার্থ মামলা তার শুনানি চলছিল। এই অংশে আসবো, কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে যারা অতিথি আছে তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমার একদিকে আছেন কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র, আছেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি নেতা এবং অধ্যাপক বিমল নন্দ। আমার অন্যদিকে আছেন শ্রুতিরাজ প্রহরাজ অধ্যাপক এবং বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক। আমি সবার আগে দেখাতে চাইব যে আজকে কলকাতা হাইকোর্টে এই সারদা কেলেঙ্কারি নিয়ে যে মামলা ছিল ঠিক কী হলো তাতে, এবং সিবিআইয়ের এই মুহূর্তে অবস্থানটা ঠিক কী। সারদাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। বিরোধী থেকে শাসক দলের একাংশ লগ্নি সংস্থা কেলেঙ্কারির বিস্তৃতির কথা মাথায় রেখে অনেকেই দ্রুত ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে দায়িত্বভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করছে। সূত্রের খবর, সিবিআই নিজেও সারদাকাণ্ডের তদন্তভার গ্রহণ করতে প্রস্তুত। সিবিআই সূত্রে খবর, কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলার প্রেক্ষিতে মঙ্গলবার তারা এ বিষয়ে আদালতে হলফনামা জমা দেবে। হলফনামায় সিবিআই জানাবে, সারদাকাণ্ডে তদন্তভার গ্রহণ করতে সিবিআই প্রস্তুত। অসমে সারদা গোষ্ঠীর বিরুদ্ধে প্রথাগত তদন্ত শুরু না করলেও বিষয়টি নিয়ে সিবিআই এর উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গেও সারদাকাণ্ডের তদন্তভার গ্রহণ করতে সিবিআই এর কোনো অসুবিধে নেই। তবে এই মামলার গুরুত্ব এবং ব্যাপ্তির পরিপ্রেক্ষিতে এককভাবে সবকিছু সামাল দেওয়ার পরিকাঠামো এবং লোকবল সিবিআই এর নেই। আদালত যদি সিবিআই তদন্তের নির্দেশ দেয়, সেক্ষেত্রে পরিকাঠামো এবং লোকবল দিয়ে সিবিআইকে সাহায্য করতে রাজ্য সরকারকে যেন নির্দেশ দেওয়া হয়। বিরোধীরাও ক্রমেই সিবিআই তদন্তের দাবিতে সরব হচ্ছেন। কেন মুখ্যমন্ত্রী বলেছিলেন সিবিআইকে ভয় পাই না? তাহলে সমর্থন করাবে কি সমর্থন করা হবে না? তার পেছনে সিবিআই, তার মাথার পেছনে তিনি এখন মগজে কৃমি খুঁজছেন। তখন হঠাৎ সিবিআই কৃমি ঢুকে গেছিল না তার মাথায়? রাজনৈতিক সমর্থন সরকার থেকে প্রস্তার করবেন, সেখানে তখন তিনি বলছেন আমি সিবিআইকে ভয় পাই না। সিবিআই কোনো ধোয়া তুলসী পাতা নয়, সুপ্রিম কোর্টও বলেছে। এখন তিনি মনে করছেন রেজওয়ান কাণ্ড থেকে শুরু করে সমস্ত কাণ্ডে তিনি সিবিআই বলতেন, সিবিআই ইনকোয়ারি চাই। ওনার মতো এরকম বক ধার্মিক মুখ্যমন্ত্রী বাংলার মসনদে কোনোদিন বসেছে বলে আমার জানা নেই। উনি যতটা ইমানদারি বা যতটা তিনি সততার ভান করেন, উনি ততটাই ভণ্ড, এটা কিন্তু আর কিছুদিনের মধ্যে মানুষ বুঝতে পারবে। কিচ্ছু না, সিবিআই তদন্তের দিন মানুষের সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এমনকি তৃণমূলের অন্দরেও সারদাকাণ্ডের সিবিআই তদন্তের দাবি জোরালো হচ্ছে। এটা অনেকগুলো স্টেট জড়িয়ে, এখানে আসাম আছে, এখানে ত্রিপুরা আছে, শুধু ওয়েস্ট বেঙ্গলে এনকোয়ারি করলে তো হবে না। সেই জন্যই সিবিআই দরকার, যে সিবিআই যে ন্যাশনাল অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনকে দিয়ে এনকোয়ারি করলে ট্রুথ উইল কাম আউট। সিবিআই তদন্ত হওয়া দরকার, একান্ত দরকার। বামফ্রন্ট আমলে একটা কিছু হলেই অমনি মাননীয় তখন তিনি ছিলেন আমাদের সকলের বিরোধী নেত্রী, তখন কিন্তু প্রতি পদক্ষেপে সিবিআই তদন্ত চাইতেন। আজকে সিবিআই তদন্তের ব্যাপারে আপত্তিটা কোথায়? কাল যিনি ছিলেন আমাদের পরম বরণীয়, আজ তিনি পরম বর্জনীয় হয়ে যাচ্ছেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় যে তার 2 সাংসদের সঙ্গে একমত নন, তা বৃহস্পতিবার শ্যামবাজারের সভা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে। কংগ্রেস আসছেন, কংগ্রেসও ভোট দেয়নি, তার নাকি এখন সিবিআই চাই। আর সিবিআই সম্বন্ধে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট কাল কবে বেরিয়েছে দেখে নিয়েছেন। আমি আর কিছু বলতে চাই না। আমি চাই সাংবিধানিক
অর্গানাইজেশনগুলো ভালো করে কাজ করুক। করেননি কেন? আসামে কার গভর্নমেন্ট ছিল এতদিন? এখন করলে হবে? আমরা ধরার পর কান টানলে মাথা আসে। রাজ্য সরকার যে সারদাকাণ্ডের সিবিআই তদন্তের বিরোধী তা তাদের হলফনামা থেকেও পরিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখনও তার পুলিশের ওপরই আস্থা রাখছে, কিন্তু রাজ্য সরকার এমনটা মনে করলেও রাজ্য নির্বাচন কমিশনের মতো সংস্থা কিন্তু ইতিমধ্যেই পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত মামলায় শুধুমাত্র রাজ্য পুলিশ দিয়ে নিরপেক্ষভাবে পঞ্চায়েত ভোট আদৌ পরিচালনা করা সম্ভব কিনা সেই প্রশ্ন তোলে কমিশন। ফলে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে সারদাকাণ্ডেও যেখানে রাজ্যের মন্ত্রী ও শাসক দলের কয়েকজন সাংসদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, সেখানে পুলিশের পক্ষে কি নিরপেক্ষভাবে তদন্ত করা সম্ভব? এবিপি আনন্দ। ওম প্রকাশ স্যার, শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন যে কংগ্রেসের সিবিআই চাই, একদম পরিষ্কার প্রশ্ন করছেন। এর কোনো আজকে হলফনামা দিয়ে কোর্টে রাজ্য সরকার জানিয়ে দিয়েছেন যে সিবিআইয়ের কোনো প্রয়োজন নেই। অবশ্য হলফনামা জমা দেওয়ার পর যে সংশ্লিষ্ট সবকটা পক্ষকে কপি সার্ভ করতে হয় সেটা করা হয়নি, সেই জন্য আজকের কিছুটা ডিলেড হয়েছে গোটা প্রক্রিয়া। দেখুন, ব্যক্তিগতভাবে আমরা সবাই এক্সপেক্টেডলি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মুখ্যমন্ত্রী সম্মান করি, কিন্তু উনি যখন কোনো কথা বলেন সেই কথাটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা মনে করি না। কি শুনলাম, কি বলছেন, কেন বলছেন যে সুপ্রিম কোর্টের নাকি ভার্ডিক্ট, সুপ্রিম কোর্ট নাকি ভার্ডিক্ট দিয়েছে সিবিআই সম্পর্কে। হু হ্যাজ টোল্ড হার? এরা কারা বোঝায়? উনি নিজেই বুঝছেন কতটা ভুল। সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, এবং যেটা আমরা সবাই জানি অ্যান্ড হুইচ হ্যাজ অলরেডি বিন ক্ল্যারিফাইড, যে ল অফিসারদের ঝগড়ার পার্সপেক্টিভে ল মিনিস্টারের বক্তব্য ইত্যাদি ইত্যাদি ব্যাপার, কিন্তু যেটা হয়েছে সেটাও কংগ্রেসের পক্ষে খুব সম্মানিত। না, অবশ্যই না। আমরা তো বলছি ব্রিচ অফ ট্রাস্ট। না, আমরা বলছি যে সিবিআই কে যে হলফনামা সিবিআই ডাইরেক্টর দিয়েছেন সেটাকে তো কেউ চ্যালেঞ্জ করছে না। আর এটাকেও তো চ্যালেঞ্জ করা যায় না যে সিবিআই তো হচ্ছে আপনার আমাদের যে গভর্নেন্স স্ট্রাকচার, আমাদের যে কনস্টিটিউশনাল ব্যবস্থা, আমাদের যে শাসন বিভাগে বিভিন্ন যে সমস্ত তদন্ত সংস্থাগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম। এবং সিবিআই ডাইরেক্টর তো হলফনামা দিয়েছেন, সেই হলফনামা সম্পর্কে আর কি আগামী 8ই মে এক্সপেক্টেডলি যে সুপ্রিম কোর্ট একটা কিছু অবজারভেশন। অবশ্য এই সারদা কাণ্ডে যে সিবিআই তদন্তের দাবি উঠছে, কিছুক্ষণের মধ্যে সুব্রত মুখোপাধ্যায় যিনি জনস্বার্থ মামলা করেছেন তিনিও এই অনুষ্ঠানে যোগ দেবেন, কিন্তু সেখানে অবশ্য আদালত নিয়ন্ত্রিত সিবিআই চাওয়া হয়েছে, যার তাতে তো অসুবিধা কিছু নেই। আদালত নিয়ন্ত্রণ করবে, তাতে তো কোনো অসুবিধার কোনো দিক নেই। এবং সেখানে আমি শুনেছি যে সেই তাদের যে পিটিশন ছিল সেটাতে রিভিশন তারা করতে চেয়েছেন। আমি তো মনে করি যে ঠিকই তো, আদালত যদি আর কি নিয়ন্ত্রণ করে সিবিআই প্রোবকে, হতেই পারে। এবং এটা ভারতবর্ষে অনেকবার হয়েছে, এবং এটাতে কারো জাত চলে যাবে, কারোর মান সম্মানের ব্যাপার নয়। তবে আমি এটা বলবো যে উইথ অল ইটস শর্টকামিংস, কিন্তু সিবিআই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইনস্টিটিউশন, এবং সেখানে মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে না কেন? হোয়াই আর দে ফিয়ারিং এ সিবিআই প্রোব? ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ এই যে উনি কাগজ দেখাচ্ছেন, এর ছবি ওর সঙ্গে, তার ছবি আরেকজনের সঙ্গে, সেই সমস্ত তো দেখানোর দরকার নেই। আপনি কি বলতে চাইছেন সুমন যে যাদের ছবি দেখানো হয়নি তারা কি এই চিটিং ফান্ডের সঙ্গে যুক্ত নন? যাদের ছবি মানে আপনাদের এবিপি আনন্দ বা অন্যান্য চ্যানেলগুলি পায়নি তারা যুক্ত না ঠিকই, কিন্তু যাদের ছবি দেখানো হচ্ছে তাদেরও উত্তর দেওয়ার দায়ও আছে। অবশ্যই আছে, আপনার তারা সব উত্তর দিয়েছেন। কিন্তু আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই উনি কি বলছেন? উনি তো বলছেন যে তার পার্টিকে নাকি জানিয়েছেন যে যারা আশেপাশে রয়েছে মুখ্যমন্ত্রীর তারা প্রায় সবাই নাকি চিটিং ফান্ডের সঙ্গে যুক্ত। তো এই কথাটাকে গুরুত্ব দেবেন না? তা অনেকের তারা ছবি ছাপানো হয়নি বা আপনাদের ক্যামেরা ওখানে পৌঁছয়নি। এখন আমাদের একটা খুব অসুবিধা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে যে সমস্ত রাজনৈতিক বিষয়, নীতির প্রশ্ন, প্রিন্সিপালসের প্রশ্ন, মোরালিটির প্রশ্ন, এগুলি কি আপনারা কতদূর কখন কিভাবে পৌঁছবেন তার জন্য সেটা দিয়ে নিয়ন্ত্রিত হবে। গ্রাম অঞ্চলগুলিতে, আমাদের অঞ্চলগুলিতে, ব্লক লেভেলে, সেখানে তো অনেক জায়গায় ক্যামেরা নেই। ওখানে যে কি অত্যাচার অনাচার হচ্ছে, আপনি আইআইটি খড়গপুর একটা বলছেন, প্রেসিডেন্সি বলছেন, আর জেলাগুলিতে কি হচ্ছে? ওম প্রকাশ
যে কোনো মিডিয়ার পক্ষেই তো সর্বত্র একই সঙ্গে ঈশ্বরের মতো থাকা সম্ভব নয়, ঈশ্বর বিশ্বাসীরা যেরকমটা বলে থাকেন। কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে রাজনীতিবিদদের সব জায়গায় ক্যামেরা থাকা, মোবাইল ক্যামেরা হয়ে যাওয়ার পরে কি এটা বাস্তব অসুবিধা হয়েছে? না, আমার তো মনে হয় কোনো অসুবিধা হয়নি। একের পর এক আমার তো মনে হয় আসছে। যে কোনো অসুবিধা নেই, বরঞ্চ আমরা আজকে কিন্তু আরো বেশি রেসপন্সিবিলিটির যুগে আমরা প্রবেশ করছি, আরো বেশি করে ট্রান্সপারেন্সি আমাদের কাছে এক্সপেক্টেড। আর আমাদের যেটা পাবলিক লাইফ হবে সে দ্যাট মাস্ট বি অ্যাবভ অ্যাপ্রোচ রেপ্রোচ, এবং সেটা তো করতে রাজনীতি তো কি, এই যে ফাংশন অফ রেসপন্সিবিলিটি। মমতা ব্যানার্জি মনে করছেন এটা হচ্ছে অথরিটি, এটা কর্তৃত্বের ব্যাপার, আমরা তা মনে করি। ওটা সিপিএম এর লাইন, ওটা তৃণমূলের লাইন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আমি ওনার সঙ্গে একমত। উনি 3টা পয়েন্ট বলেছেন, যে চিট ফান্ড এর জন্ম হচ্ছে বামফ্রন্টের সময়, একদম ঠিক বলেছেন। এবং যেহেতু ওই সময় বামফ্রন্ট এর সময় জন্ম হয়েছে, ওটাকে লালন পালন করার আর তার থেকে আর কি লাভ নেওয়ার সেই সুযোগটা উনিও পেয়েছেন, সেই সুযোগটা উনি নিচ্ছেন। অর্থাৎ যে কন্টিনিউটি বিটুইন দ্য সিপিআইএম অ্যান্ড দ্য তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু প্রতিষ্ঠিত। সেকেন্ডলি উনি বলছেন যে এতদিন ধরে রাজ্যে কেন চিটফান্ডগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। অবশ্যই উনি তো ব্যবস্থা নেবেন না, সিপিএম ব্যবস্থা নেয়নি, উনিও নিচ্ছেন না, তো আমিও কিন্তু ওনার সঙ্গে একমত। থার্ডলি একটা ব্যাপার, আমি আরেকটা ব্যাপারে একমত, যে উনি প্রচুর রকমের ব্যবস্থা গ্রহণ করেছেন। যেদিন থেকে উনি বললেন যে সুদীপ্ত সেন উত্তরের দিকে রয়েছেন, এবং তার পরবর্তীতে এটা তো ফ্যাক্ট যে তার পুলিশ ওনাকে গ্রেপ্তার করেছে, এটাও ফ্যাক্ট যে সুদীপ্ত সেন আর অন্যান্য বেশ কিছু রাঘব বোয়ালরা তারা ধরা পড়েছে, কিন্তু উত্তর থেকেই গ্রেফতার করেছে, উত্তর থেকেই গ্রেফতার হয়েছেন। কিন্তু আমি যেটা মূল পয়েন্টটা বলতে চাইছি সুমন, এটাকে ভেবে দেখো যে উনি আজকে এখন 4টা স্টেপ নিয়েছেন। সব কটা স্টেপ আমরা এখানে আলোচনা করেছেন আপনারা সবাই, আমরা জানি। নতুন একটা আইন পাস হয়েছে, একটা কমিশন অফ এনকোয়ারি হয়েছে, একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম হয়েছে। এটা হয়েছে তো, এটা কেউ অস্বীকার করতে পারবে? কিন্তু এই সবই হয়েছে, এই সবই হয়েছে যাতে এটা বোঝানো যায় যে উনি বর্তমানে সক্রিয়, আর যাতে সিবিআই এর প্রয়োজনীয়তাকে লঘু করা যায়, লাঘব করা যায়, তাই জন্য উনি করছেন। কিন্তু আমি ওনার সঙ্গে একমত যে সি ইজ অ্যাক্টিভ, রাদার সি ইজ ওভার অ্যাক্টিভ। এই যে ওভার অ্যাক্টিভিজম এটা হয়েছে যে সিবিআই কে যাতে উনি এখানে এই কেসে না ধরেন। আর ওনার সঙ্গে যারা সবসময় থাকে তাদের ছবি আপনারা দেখাচ্ছেন, আপনারা তারা যে সারদা, আর সারদা তো একটা চিটিং ফান্ড, অন্যান্য অনেকগুলি চিটিং ফান্ড আছে, একটা করে তো আর কি সমস্ত। আমি আসবো, একাধিক নথিপত্র আমাদের কাছে আছে, সেসব নিয়ে আসবো। কিন্তু আপনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি একমত 3টে বিষয়। তৃণমূল কংগ্রেস এবং সিপিএম বিরলভাবে একটা বিষয় একমত, সেটা হচ্ছে এই লগ্নিকারী, আর্থিক লগ্নিকারী সংস্থা। আপনি চিটিং ফান্ড বলছেন, আমি চিট ফান্ড শব্দটাই বলছি না, যেহেতু এরা কেউ রেজিস্টার্ড চিট ফান্ড নয়। যে রেজিস্টার অফ কোম্পানিজ, রেজিস্টার অফ কোম্পানিজ যেটা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর আন্ডারে, সেখানে এক ধরনের লগ্নি সংস্থা আছে, আরেক ধরনের সংস্থা সেবি, যারা সেবি কন্ট্রোল করে। দুটোই কিন্তু আলটিমেটলি কন্ট্রোল করে সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকারের দায় নিয়ে। আমি একটা ছোট্ট ডেটা আপনার সামনে রাখি যে ওমপ্রকাশ দা, 98-99 সালে এই রাজ্যে 18টা এই ধরনের বেআইনিভাবে, আমি যদি বলি বেআইনিভাবে অর্থলগ্নি সংস্থা ছিল, যাদের মূল ট্রানজাকশন ছিল 54 কোটি টাকা। 2011-12-তে এটা হয়ে গেল 1602 সংখ্যায়, এবং তাদের ট্রানজাকশন অ্যামাউন্ট হলো 60,700 কোটি। তো এই যে 98-99 থেকে 11-12 এই যে বিপুল লাভ, এতে কেন্দ্র সরকারের দায়িত্ব ছিল না? কেন্দ্র সরকার চাইলে তো মুহূর্তে ব্যবস্থা করতে। আমরা দেখলাম সারদার পরে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো কোম্পানি বন্ধ করতে হবে, বাজার থেকে কোনো টাকা সারদা গোষ্ঠী তুলতে পারবে না, 3 মাসের মধ্যে আমানতকারীদের সব টাকা ফেরত দিতে হবে এবং তার স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। কখন এই স্টেপগুলো এলো? যখন সারদা ইতিমধ্যেই প্রকাশিত তাদের জালিয়াতি,
মানুষ সর্বশান্ত হয়ে গেছেন। এই স্টেপটা কি গত 10 বছরে কেন্দ্র সরকার একবারও নিতে পারতো না? আমি আপনার সঙ্গে একমত, এই স্টেপগুলি নেওয়া উচিত। আর এটা নিয়েও আমাদের কারো কোনো অসুবিধা হওয়া উচিত না মেনে নিতে যে আইনে বেশ কিছু জায়গা আর কি গ্যাপ রয়েছে, এবং সেই গ্যাপটার পরিপ্রেক্ষে কিন্তু বামফ্রন্ট সরকারেরও যখন তারা কিছুটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিলেন তখনও তাদের অসুবিধা হয়েছিল। এই জন্যই তারা উইথ অল ইটস ডিফেক্ট, ওরা সিরিয়াস ছিলেন না, সিনসিয়ার ছিলেন না, একটা আইন নিয়ে এসেছিলেন। ওটা রয়েছে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা আইন নিয়ে এসেছেন। প্রশ্নটা হচ্ছে যে আজকে এই যে তথাকথিত সাম্রাজ্য ক্ষয়প্রাপ্ত হলো, ধসে পড়লো সারদা, কার জন্য হয়েছে? সেবি তো গত 3 বছর ধরে চিঠি লিখছে। বামফ্রন্টের সময় 2010 সালে চিঠি গেছিল সেবির কাছে, এবং তারপর থেকে ওরা সেবি আর সারদার মধ্যে কি কি করেসপন্ডেন্স হয়েছে আজকে কিন্তু আমরা সবাই জানি, এবং এদেরকে অনেক ব্যবস্থা নিতে বলেছে, এরা গড়িমসি করেছে, এবং আমি বলবো যে সেবিও গড়িমসি করেছে। কারণ কি, ওদের কাছে যে সেবির কাছে যে ক্ষমতাগুলি রয়েছে এবং সেই ক্ষমতাগুলিকে ওরা কিন্তু ইমিডিয়েট অর্থে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারেনি, আগেও পারেনি। এটা এনডিএর সময় ছিল, পরে ইউপিএর সময় আছে। আগামী দিনে যে কোনো গভর্নমেন্ট থাকবে, কংগ্রেস গভর্নমেন্ট থাকতে পারে, নন কংগ্রেস গভর্নমেন্ট থাকতে পারে, কিন্তু গাফিলতি তো গাফিলতি। কিন্তু মনে রাখতে লাগবে আপনাকে একটা কথা, যে এই যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সারদা, এই ধ্বংসপ্রাপ্ত হয়েছে তার কারণটা হচ্ছে সেবি। আলটিমেটলি দ্য ল ক্যাচেস আপ উইথ ইউ, ল ক্যাচেস আপ। আমি আসবো, পাশাপাশি আপনাকে জানিয়ে দেবো যে শোনা যাচ্ছে অন্তত জেরার মুখে সুদীপ্ত সেন যা বলছেন তাতে তিনি যে উপঢৌকন দিতেন নিয়মিত, সেখানে শুধু রাজনীতির লোকেরা নয়, সেবির অফিসাররা হতে পারে, তাদেরকে ধরা উচিত। এই যে সমস্ত অফিসাররা ঘুষ নিচ্ছে, হ্যাঁ, তাদেরকে ধরা উচিত এবং তাদেরও শাস্তি বিধান করা উচিত। এবং সুদীপ্ত সেন কেন এগুলি কি ইনস্টলমেন্ট সার্ভিস কি হচ্ছে একসঙ্গে বলতে পারছেন না? উনি তো শুনলাম যে ভালো ইংরেজি জানেন না, 18 পাতার চিঠি লিখে দিলেন, সেই চিঠিতে তো এই সমস্ত বিষয়বস্তু নেই। তাহলে গোটা ব্যাপারটাই তো হচ্ছে যে এমনভাবে সাজিয়েছেন উনি যাতে ওনারকে বেরিয়ে আসতে সুবিধা হয়। আর যে আইনটা হয়েছে, ইন্টারেস্টিংলি আপনারা ভালো করে কিন্তু ব্যাখ্যা করছেন না, এবং কংগ্রেস দলের বিধায়করা যে সমস্ত অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে, ওই অ্যামেন্ডমেন্টগুলিকে যদি পড়া হয় তাহলে কিন্তু বোঝা যাবে যে বিলের উদ্দেশ্যটা কিন্তু হচ্ছে সুদীপ্ত সেনদেরকে কিন্তু লং রোপ দেওয়া। এই লং রোপ দেওয়ার কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করার চেষ্টা করছে। আপনাদের দেখাবো কেডি সিং, তৃণমূল কংগ্রেসের সাংসদ। তার নাম একাধিকবার আক্রমণ করছেন যখন সিপিএম নেতাদের কথায় উঠে আসছে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় তার জবাব দিয়েছেন, আজ যে মোহাম্মদ সেলিম তাকে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। দেখাবো আপনাদের। সারদা কাণ্ডে বিরোধীদের আক্রমণের মোকাবিলায় রাস্তায় নেমে বৃহস্পতিবারই লগ্নি সংস্থা বিতর্কে সিপিএমকে টানার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লগ্নি সংস্থার কর্ণধারের সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি তুলে ধরে সিপিএমকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। ওনারা কাছে ঘেঁষতে দিতেন না। ছবিটা কার নাম বললাম না, ছবিটা কার, ছবিটা কার, ছবিটা কার? একটা চিটকন গ্রুপ সিল করে দিয়েছি। ছবিটা কার? দুটো মুখ্যমন্ত্রীর ছবি, এটা বাংলা একটা ত্রিপুরা, দুটো মুখ্যমন্ত্রীর ছবি। এটা আজকাল কাগজে বেরিয়েছিল, গণশক্তিতে তো আছেই। জোরামানি কেস হতেই পারে, আমি সম্মান করি তাদের পজিশনের জন্য, সেটা আলাদা। আমি বলতে গেলাম বলেই তো হয়ে গেল। আমি মাঝে একদিন অসুস্থ হয়েছিলাম, আমি কার প্লেনে এসছি, তাদের সাথেও জাল ফ্লাইটে আমি এসেছিলাম, অনেক তর্ক বিতর্ক করছে। দিস ইজ দ্য ছবি, তাদের কোম্পানি উদ্বোধন করতে গিয়ে আর একটা গ্রুপের ছবি, মোহাম্মদ সেলিম সাহেব। আপনাদের ছিলেন এরকম অনেক আছে, আমি কত দেখাবো। এরকমও আছে আরো একটা গ্রুপ, সিএইচআই কি নয়, সিএইচএটি। মমতার খোঁচার জবাব দিতে বিন্দুমাত্র সময় নষ্ট করল না সিপিএমও। শুক্রবার সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সেলিম। তখন অন্য নামে চলতো না সংস্থা, আলকেমিস্টের নামেই ওদের যে এগ লেইং প্লান্ট সেটার উদ্বোধন ছিল।
ঘোষিত ছিল তোমার খবরের কাগজ, আনন্দবাজার, টেলিগ্রাফ এ ধরনের প্রথম শ্রেণীর সমস্ত খবরের কাগজে কোয়ার্টার পেজ বিজ্ঞাপন ছিল। মুখ্যমন্ত্রী একটা পাসপোর্ট সাইজের ছবি দেওয়া, দিদের মুখ্যমন্ত্রীর, যে উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গে একটা উন্নয়ন হচ্ছে, যা বলে ফ্যাক্টরিওয়ালা, একটা বড় এক, কারণ ওটা ছিল, তুমি জানো কেডিসি এর কোম্পানি হচ্ছে তখন রিপাবলিক অফ চিকেন, এবং তার হ্যাচারি পোলট্রি, ওটা ওই বিজ্ঞাপনে ক্লেম আছে, এবং ওই জন্য সেই উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী সেখানে যাবার কথা ছিল সেই বিজ্ঞাপন অনুযায়ী। তার পরের দিনে খবরের কাগজ দেখলে জানা যাবে, তোমাদের ফাইলে আছে, সেখানে তিনি গিয়েছিলেন কি না। শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রীকে লগ্নি সংস্থা বিতর্কে টানার জবাবই নয়, সেই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার কর্ণধারের সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মোহাম্মদ সেলিম। কেডি সিং যখন ঝাড়খণ্ডে রেডিমেড এমপি তৃণমূলে যোগ দেয়, তার মাধ্যম হয়েছিলেন সুদীপ্ত সেন। সামনে মুকুল রায়, পেছনে সুদীপ্ত সেন। জেএমএম থেকে সমর্থিত এমপি থেকে যখন তিনি তৃণমূলের এমপি হন, এবং এমন এমপি তিনি করেছেন যাকে কখনো প্রকাশ্যে তৃণমূলের সবাই আনতে রাজি হচ্ছেন না, দেখাতে চাইছেন না, আর তিনি আবার বলছেন কার সঙ্গে কি ছবি আছে। সারদার অনুষ্ঠানে শাসক দলের মন্ত্রী ও সাংসদদের ছবি ঘিরে যখন রাজনৈতিক জল্পনা তুঙ্গে, তখনই পাল্টা কৌশল হিসেবে সিপিএমকেও লগ্নি কেলেঙ্কারিতে টানতে চাইছে তৃণমূল। আর এই কৌশল পাল্টা কৌশলকে ঘিরেই সরগরম রাজ্য রাজনীতি। এবিপি আনন্দ। লগ্নিগানি সংস্থা যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, সেই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বনাম মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর দল বনাম মুখ্যমন্ত্রীর দল, এই তরজা কিন্তু গত ৪৮ ঘন্টা এই রাজ্যের মানুষ সবাই দেখেছেন। দেখাবো আবার। সারদাকাণ্ড ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। এরই মধ্যে আগে নানা সময় বিভিন্ন লগ্নি সংস্থার অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতির ছবি বিতর্ক আরও উস্কে দিয়েছে। তৃণমূলের মন্ত্রী, সাংসদ থেকে শুরু করে সিপিএম এর প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী। এই প্রেক্ষাপটে এবিপি আনন্দের হাতে এসেছে এই ছবি, যেখানে একই মঞ্চে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও মোহাম্মদ সেলিমের সঙ্গে দেখা যাচ্ছে লগ্নি সংস্থা আইকোরের কর্ণধারকে। কোম্পানি বিষয়ক মন্ত্রী সচিন পাইলট রাজ্যের যে ৭৩টি লগ্নি সংস্থার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে বলে জানিয়েছেন, তারই মধ্যে একটি হল আইকোর। আর এই ছবি সামনে আসার পরই নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। চিট ফান্ড বা চিট ফান্ডের পরিচালিত কোনো কর্মসূচি, এই ধরনের কোম্পানির কোনো ছবি নয়। ওটা আমার নিজের অনুষ্ঠান। মিলন মেলায় পাকসাকাশ ময়দানে বিভিন্ন সম্প্রদায়কে নিয়ে গত ১৫ বছর ধরে মিলন মেলায় এখনো হয় সময়, কে উঠবে, কে বসবে, কে বলবে, কে বলবে না, কে দাঁড়িয়ে থাকবে, এগুলো সাধারণত আমাদের যে কালচার, এগুলো সরকারি অনুষ্ঠানে সরকারি অফিসাররা থাকেন, নিরাপত্তার ক্ষেত্রে পুলিশরা থাকে, সেখানে তখন ওই কোম্পানি বিখ্যাত হয়নি, ওই লোকটার নাম মনে হচ্ছে। আজকে ছবি দেওয়ার পরে আমি চিনলাম এই লোকটা এই কোম্পানির। আমি তদন্ত চাইছি, আমি তো লুকোচ্ছি না, আমি তো বলছি প্রকাশ্যে আসুক, এনকোয়ারি হোক। এটা নিয়ে কাগজ নাড়িয়ে তো উৎসাহিত করার কোনো মনে হয় না। ওখানে তো চেয়ারম্যান তৃণমূলের আছেন। সেলিমের আরও দাবি, লগ্নি সংস্থার কোনো প্রোডাক্ট লঞ্চে কিংবা তাদের নিজস্ব কোনো অনুষ্ঠানে কোনোদিনই সিপিএম এর কাউকে দেখা যায়নি। চিট ফান্ডের কোনো অনুষ্ঠান, চিট ফান্ড সংস্থা বা তার মতো চিট ফান্ডের মালিকানাধীন কোনো সংস্থার কর্মসূচিতে দেখান সাহস থাকলে। লগ্নি কেলেঙ্কারিকে ঘিরে বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। আমরা এইসব প্রতিষ্ঠান, চিট ফান্ড ধারে কাছে ঘেঁচতে দিইনি, আমাদের কোনোদিন আমাদের ধারে কাছে আসতে পারেনি। ওনারা কাছে ঘেঁচতে দিতেন না। ছবিটা কার নাম বললাম না, ছবিটা কার, ছবিটা কার, ছবিটা কার, একটা চিট ফান্ড গ্রুপ সিল করে দিয়েছি, ছবিটা কার। কিন্তু তোমরা বলছো আগে বাড়িয়ে তোমরা কাউকে ঘেঁচতে দাওনি, আমরা নাকি ঘেঁষিয়েছি। তো কে ঘেঁষেছে আর কে ঘষেছে তার জন্য আমাকে ডকুমেন্টেশনটা দিতে হলো। ইট ওয়াজ ভেরি এসেন্সিয়াল। লগ্নি সংস্থার থেকে কার দূরত্ব কতটা বেশি আর কে কার কতটা ঘনিষ্ঠ, তা নিয়েই এখন তরজায় ব্যস্ত রাজনৈতিক দলগুলি। এবিপি আনন্দ। সুধীরবাবু, আপনার কাছে আসবো। বিষয়টা একদম বাস্তবসম্মত জায়গা থেকে দেখা উচিত। এক হচ্ছে একটা ছবি
রাজনীতিবিদদের তো বটেই, নানা ক্ষেত্রের যারা কৃতি মানুষ আছেন, বিয়ে বাড়িতে গেলেও তাদের নিয়ে আজকাল মোবাইল ক্যামেরার যুগ, ছবি তোলা হয়, ছবি থেকে কিছু প্রমাণ হয়, এটা বিশ্বাসযোগ্য নয়। আমি আসছি আপনার কাছে। কিন্তু এইখানে এই ছবি, এই ফুটেজ, এর আগে রাজ্যের বর্তমান নেতামন্ত্রীদের ফুটেজ, পুরনো প্রাক্তন নেতামন্ত্রীদের ফুটেজ বামফ্রন্টের, এইটা তখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন এই অর্থ লগ্নিকারী সংস্থা যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তাদের একাধিক এই ধরনের ব্যবসা কোম্পানির যে ব্রোশিয়ার তাতে ব্যবহার করে। আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিই। আমার হাতে একটি এই অভিযুক্ত কোম্পানির ব্রোশিয়ার আছে। তাতে একদিকে এই কোম্পানির মালিকের সঙ্গে মোহাম্মদ সেলিম, বুদ্ধদেব ভট্টাচার্য, তারপরের ছবিটা প্রয়াত মন্ত্রী সুভাষ চক্রবর্তী, তারপর এই কমিশন যার নেতৃত্বে গঠিত হয়েছে মাননীয় বিচারপতি শ্যামল সেনের ছবি, তারপর মদন মিত্র, রজপাল সিংহ এবং সেলিব্রিটিরা কুমার শানু ইত্যাদি আছে। আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে এই বিষয়ে দায়িত্বপূর্ণ রাজনীতিবিদদের আরও সচেতন থাকা উচিত কিনা। দুই হচ্ছে, যখন এই ধরনের অর্থলগ্নি সংস্থা বা যে কোনো সংস্থা এইভাবে নেতাদের বা মাননীয়দের ছবি ছাপিয়ে ব্রোশিয়ার তৈরি করে নিজেদের আস্থা অর্জন করছে, বিশ্বাসযোগ্যতা বাড়াচ্ছে, তখন তাদের বিরুদ্ধে এটা তো একটা বিরল বিষয় কিছু না, এটা চাইলেই পাওয়া যায়, কেন ব্যবস্থা নেওয়া হবে না? একটা কথা সুমন আমি বলি, সেটা হচ্ছে যে এই ধরনের ছবির বিষয় এলে, যেটা তুমি বললে যে এই ছবি যদি কেউ অ্যাবিউজ করে তাহলে তার বিরুদ্ধে তদন্ত শুধু না, তার বিরুদ্ধে যতটা ব্যবস্থা নেওয়ার জায়গা নেওয়া উচিত, এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই কোনোভাবে। সতর্ক থাকা তো দরকারই যদি এই ছবি অ্যাবিউজ হওয়ার কোনো স্কোপ থাকে। কিন্তু এখানে ছবিগুলো যেভাবে এসছে, যে এই ছবিটা কার, এই যে কালকের যে ঢঙে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, আমার মনে হচ্ছে ওই হিন্দি সিনেমায় আমরা দেখি অনেক সময় না, কিন্তু একটা পয়েন্ট আপনাকে মানতে হবে, যে কোনো মুখ্যমন্ত্রী মঞ্চে উঠে উত্তরীয় পড়াচ্ছে একটা লগ্নি সংস্থার মালিক, এটা হবে কেন? আমি আবার স্বাগত দৃশ্য। আমি আবারও বলছি, সময়টা দেখা ওই কোন মঞ্চে উঠেছেন না এসছেন, আমরা এক্ষুনি মোহাম্মদ সেলিম সিপিআইএমের নেতা, তার বক্তব্য শুনে বলেছেন, আমি ওই জায়গাটা যাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে এই ছবির ব্যাপারগুলো কখন আসছে? ওই হিন্দি সিনেমায় দেখি যখন ওই একজনকে গুলি করবে বলে গেছে, সে লুকিয়ে আছে একটা ঘরে, সে অনেক সময় বন্দুকের তাকটা ওর দিকে যাতে না হয়, ও করে কি নিমেষের মধ্যে একটা কোনো অবজেক্ট কিছু একটা দূরে ছুড়ে দেয়, যে গুলি করতে এসছে সেটা শব্দ বুঝে সেখানে গুলি করে, তখন যে লোকটাকে গুলি করতে এসছে ও গিয়ে ধরে বিষয়টা। আমার মনে হচ্ছে এই সময়ে বর্তমান শাসক দল মূল যে বিষয়টা, এখন মূল বিষয়টা কি, এই যে লক্ষ লক্ষ আমানতকারী যাদের টাকাটা ফেরত দেওয়াটা এই মুহূর্তে সব থেকে জরুরি কাজ, যাদের নিরাপত্তা বিধান করাটা মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী নন, এই রাজ্যের সব মানুষের মুখ্যমন্ত্রী, তার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমি তো ভেবেছিলাম কালকে অন্তত তিনি এসে ওইটা বলবেন যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের টাকা ফেরত যাবে, আপনারা টাকা ফেরত পাবেন। পাল্টা কি হলো, ওর মাথায় কৃমি হয়েছে, তার মাথায় অমুক হয়েছে, এই যে পাল্টা জায়গাটা এলো। কিন্তু এটাও তো মানবেন, যখন তৃণমূলের নেতা কর্মীদের ছবি এবং ফুটেজ আসছিল তখন আপনারা তো বিষয়টা ছেড়ে দেননি। আবারও বলছি ছবির ব্যাপারটা নিয়ে না, এটাকে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। যেমন ওমপ্রকাশ বাবু কেন বললেন আমি জানি না, উনি অনেক ভাবনা চিন্তা করেই বলেন। এই যে এক্ষুনি দুটো প্রসঙ্গ চট করে চলে এলো, যে বান জমানায় এই চিট ফান্ডের জন্ম, ওর ভাষায় চিটিং ফান্ডের জন্ম। তুমি যথাযথভাবেই বিষয়টা বলেছো, অনেক আগে থেকে দক্ষিণ ভারতে এই প্রশ্ন একদম রমরমা শুরু হয়েছিল এবং খুব সঙ্গত কারণে আজকে একটা পত্রিকায় মাননীয় অশোক মিত্রের একটা লেখা আছে, খুবই প্রণিধানযোগ্য লেখা, যে কেন দীর্ঘদিন ধরে কেন্দ্রের কংগ্রেস সরকার বাধা দেয়নি, কেন ৮০ উত্তরকালে কাঠামোগত পুনর্বিন্যাস কর্মসূচি শুরু হওয়ার পর একদিকে গভর্নমেন্টের স্মল সেভিংস প্রোগ্রামগুলো দুর্বল হয়েছে এবং একইভাবে এই জায়গাগুলোকে ওপেন করে দেওয়া হয়েছে। এই যে সমস্ত নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যারা রিজার্ভ ব্যাংকের ছায়া মারাবে না, যারা নিজেদের মতো করে লোকের টাকা লুট করবে, তাদেরকে জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। এটা তার মানে একটা অভিযোগ মমতা দেবী যেটা করেছেন, যেটা উনি বললেন ঠিক, এটা বেঠিক।
দ্বিতীয় আর একটা জায়গা যেটা বারবার তোমাদের আলোচনাতেও, তোমাদের এখানে একাধিক প্যানেল ডিসকাশনে এসছে, কেন যে বারবার বলতে হচ্ছে জানি না। উনি এক্ষুনি বলেন কিছুটা ব্যবস্থা নিয়েছিল, অনেকটাই ব্যবস্থা নিয়েছিল, লিখিত পরিতে আছে সবটা, বিধানসভা রেকর্ডে আছে সবটা। 81-82 সঞ্চয়িতা বলে বলছি না, 91-92 সালে 96টা কোম্পানি এ ধরনের, তার বিরুদ্ধে ব্যবস্থা শুধু না, রাজ্য সরকার সুমোটো মামলা পর্যন্ত করেছিল, যার ঐতিহাসিক রায় আছে। আমি যদি খুব ভুল না করি, সেই মামলার বিচারপতি একদিন এই প্যানেলে এসে কিছু কথা বলেছেন, সমরেশ বাবু কিছু কথা বলেছেন। এই সত্যগুলোকে এড়িয়ে যাওয়া হচ্ছে কেন? সেখানেও তো কিছু মানুষকে কিছুটা হলেও তাদের ওই যে ক্ষতিপূরণের টাকা পাওয়ার একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছিল। 2001-2 সালে একইভাবে 17টা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ এসেছিল। রাজ্য সরকার সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এবং তার ভিত্তিতে গোটা ব্যাপারটা নিয়ে শুধু একদিকে ক্ষতিপূরণ উদ্ধার তা না, একই সাথে 2003 সালে রাজ্য সরকার বিল আনে। আজকে মমতা দেবী বলছেন উনি পয়লা বৈশাখের আগে জানতেন না। কোন আখড়ির নেমন্তন্নের ভিত্তিতে তিনি পয়লা বৈশাখটাকে ডেট করলেন আমি জানি না, কিন্তু এই 2003 সালে যখন বিধানসভায় আলোচনা হয়, আজকে যিনি সরকারি দলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায় সেখানে সমর্থন করেছিলেন। আমি বিধানসভায় রেকর্ড দেখেছি। এই অনুষ্ঠানে সেই তথ্য এসেছিল। আপনারা দেখিয়ে দেবো যে পয়লা বৈশাখ জানতে পেরেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান থেকে জানতে পারেন প্রথম। সেই নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, তথ্য এবং বিতর্ক আপনাদের সামনে। আমরা কমপ্লেনটা কোথা থেকে পেলাম? আমি হঠাৎ পয়লা বৈশাখের দিন, আমি এখনো বলি, আমি তারা টিভি চ্যানেলের কাছে সেদিন কতগুলো আর্টিস্ট, আমি ওদের একটা গানের প্রোগ্রাম দেখছিলাম, ওরা খুব কাঁদছিল। তার আগে আমি বলেছি আমি 8ই ফেব্রুয়ারি চিঠি পাঠিয়েছি, বাইরে থেকে একটু আধটু শুনে আমি বললাম কাঁদছে কেন? কুনার চ্যানেল টেনে চাকরি করতো, কিন্তু কুনার আমায় কোনোদিনও বলেনি যে ওরা মাইনে পাচ্ছে না। আমি জানতে পারলাম তারা চ্যানেলের ওরা খুব কাঁদছে এবং আর্টিস্টরা গেছে গান করতে, তারা খুব দুঃখ করছে, কারো চোখে জল। তখন আমি কিন্তু ওদের তো আগে একটা ডায়েরি করতে বলো, এফআইআর না করলে এফআইআরটা করতেও কিন্তু আমি বলেছিলাম। তিনি বললেন আমি জানতাম না চিটফান্ড, পয়লা বৈশাখে জানলাম। হাল কথায় তিনি বুঝলেন যে হাল খারাপ এবং খাতা খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন ডিসেম্বর মাসে মুলতবি প্রস্তাব নিয়ে আসা হয়েছিল বামপন্থীর তরফ থেকে বিধানসভায়, চিটফান্ড নিয়ে অ্যাসেম্বলিতে কথা বলা হবে, মানুষের দুর্ভোগের কথা বলা হবে, সরকার যাতে ব্যবস্থা নেয় তার জন্য বলা হবে, তৃণমূলের সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না সেটা বলা হবে, দিল্লিতে যে আইন পড়ে আছে সেই আইনটাকে পাশ করানোর কথা বলা হবে, সেবি এবং আরবিআইকে রাজনৈতিক চাপ দিয়ে কাজ করতে দেওয়া হচ্ছে না রাজ্য সরকারের তরফ থেকে, তৃণমূলের নেতৃত্বের তরফ থেকে, এমপিদের তরফ থেকে, সেই কথা বলা হবে। এটা তিনি জানতেন এবং এই জন্য বিধানসভায় দেবলীনা হেমব্রম, গৌরঙ্গ চ্যাটার্জি এমএলএকে মেরে শায়েস্তা করা হলো। আর তিনি জানতেন না চিটফান্ড ব্যাপারটা কি। নববর্ষের দিনে সাংবাদিকদের কান্না দেখে তারা বাংলায় তিনি মুকুল রায়কে বলেছিলেন যে কাঁদছে কেন সাংবাদিকরা, তার আগে মাইনে পাচ্ছে না, তিনি জানতেন না। ওইসব চ্যানেল সংস্থার সাংবাদিকরা তো বুঝতে পারবেন যে তারা মিথ্যে কথা বলছেন কে মুখ্যমন্ত্রী, কতটা সততার প্রতীক। কারণ তারা বারবার গিয়েছে, এই বছরের জানুয়ারি মাস থেকে গিয়েছে, কালীঘাটে গিয়েছে, তৃণমূল ভবনে গিয়েছে যে আমরা মাইনে পাচ্ছি না। সুধানবাবু, হ্যাঁ আমি যেটা বলছিলাম, একটা প্রসঙ্গ তো আবার এলো এখানে, তুমি দেখালে এই যে 2003 সালে এই বিতর্ক যেটা বিধানসভা, সেখানেও তিনি সমর্থন করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়, মানুষ ভূঁইয়াও বলেছিলেন সেখানে। 2009 সালে আমি এমএলএ ছিলাম তখন, একইভাবে শীতকালীন অধিবেশনে, আমি যদি খুব ভুল না করি 22শে ডিসেম্বর ডেটটা, সেখানেও সর্বসম্মতভাবে এই যে রাষ্ট্রপতির যে পরামর্শ সেই অনুযায়ী দুটো সংশোধন, আগের বিলটা তো কমপ্লিট, এটা ওমপ্রকাশ দা বললেন, এই প্রসঙ্গটা তাদের দল থেকে তোলাও হয়েছে দেখেছি, যে আগের বিলটাতে কোথায় গ্যাপ ছিল, এটা তো যেটা মুখ্যমন্ত্রী বলেছেন সেটা তো সত্য থেকে অনেক দূরে। কারণ আগের বিলে ব্যবস্থা নেওয়ার যথেষ্ট বন্দোবস্ত ছিল, জেলাওয়ারি সেল করার কথা বলা ছিল, 3 মাস অন্তর এই সংস্থাগুলোকে তাদের আয়ের রিপোর্ট জমা দিতে হবে, এই ধরনের সুদীপ্ত সেনের মতো লোক যারা ধরা পড়বে তাদের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তির কথা বলা ছিল, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা, যাতে না আইনে পরিণত হয় তার ব্যবস্থাও ছিল। সেটা তো মুশকিল হচ্ছে যে এই জায়গাটাতে জাতীয় দল হিসেবে একটা বড় ভূমিকা কংগ্রেস পালন করেছে। ওমপ্রকাশ দা আপনি আজকে স্বীকার করেছেন, করা উচিত ছিল, এটা ভালো ভালো। Thank you. Thank you.
না, আমি যে ব্যাপারটা যেতে চাইছি, আমার ব্যাপারটা হচ্ছে এই যে দেখুন আপনাদের চ্যানেলে এবং বিভিন্ন চ্যানেলে একটা খুব ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে যে এক একজন তাদের সারা জীবনের সঞ্চয় এখানে দিয়েছে। হঠাৎ করে সারা জীবনের সঞ্চয় মনে হবে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। কিন্তু আমি কদিন ধরে লক্ষ্য করছি, আজকেও দুটো খবরের কাগজে আছে, একজনের সারা জীবনের সঞ্চয় 14,000 টাকা, 16,000 টাকা। তার মানে এই যে লক্ষ লক্ষ আমানতকারী যাদের সুদীপ্ত সেন নিঃস্ব করে সেই টাকার একটা অংশ কুণাল ঘোষকে 15 লক্ষ টাকা করে বেতন জুগিয়েছে। এটা আমি যদি বলি তো অপরাধের কিছু নেই, আমি জানি না। সাংবাদিক কুণাল ঘোষকে তো আর এমপি করেননি মমতা ব্যানার্জি। কুণাল ঘোষ নিজেও স্বীকার করেছেন যে আমি আগে সিইও, তারপরে তৃণমূল দলের এমপি হয়েছি। তার মানে একটা চিটফান্ডের স্পন্সরার তাকে এমপি করা হয়েছে, নিশ্চয়ই কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এই প্রশ্ন তো তুলতেই হবে। আমার বক্তব্য হচ্ছে এদের এই যে যাদের নামে অভিযোগ উঠলো, এমনকি সুদীপ্ত সেনের এই যে যাবতীয় যা কিছু, কেন সরকার সুমোটো এই ব্যাপারগুলোকে আগে আটকাচ্ছে না যাতে এই টাকাগুলো বাইরে না যায়? এই যে সময় নষ্ট করা হচ্ছে কিসের কারণে? উনি বলছেন সিবিআই তদন্ত আমি চাই না, বদলে কি পুলিশি তদন্ত। কোন পুলিশের তদন্ত? না, বলছেন আমি কমিশন তৈরি করে দিয়েছি। এই কমিশনে কি রেজাল্ট হবে সে তো আমরা জানি। আর পুলিশ, কদিন আগে একটা বাচ্চা মারা গেল, যে পুলিশ সরাসরি গোটা তদন্তটাকে প্রভাবিত করার জন্য প্রথম দিনই বলে দিল একটা দুর্ঘটনা, পুলিশ কাস্টডি দিয়ে মারা যাচ্ছে। মুখ্যমন্ত্রী কোথায় বলবেন যে তদন্ত করে দেখবো, শুরুতেই বলে দিল। আমি দুটো জিনিস বলি। এই আমাদের খানাকুলে পাতুল গ্রামে 16টা বাড়ি পুড়িয়ে ছাই করে দিল। মানুষগুলো রাস্তায় বসে আছে, খেতে পাচ্ছে না, তাদের রেশন কার্ড পুড়িয়ে দিয়েছে, তাদের শিডিউল কাস্ট সার্টিফিকেট পুড়িয়ে দিয়েছে, সবকটা তফসিলি পরিবারে। পুলিশ ওখানে রিলিফ নিয়ে যেতে দিচ্ছে না আরামবাগের এমপিকে। এই পুলিশকে দিয়ে তদন্ত হবে। শিলিগুড়িতে কি হল? কমিশন কি বলবেন? কমিশন, আমার বক্তব্য হচ্ছে এই কমিশন করাও তো সময় নষ্ট করা। এই কমিশন করাও কতদিন ধরে চলবে? আমার বক্তব্য হচ্ছে প্রায়োরিটিটা কি, কোন জায়গায়? এই মানুষগুলোকে এই মুহূর্তে প্রোটেকশন দেওয়াটা এই সরকারের নৈতিক দায় কি দায় না? এই ছবি দেখিয়ে বিষয়টাকে এড়িয়ে যাওয়ার আলোচনার পরবর্তী পর্যায়ে আমি আরেকটা কথা বলি। কালকে যেটা বলেছেন উনি, একটা অভিযোগ এসেছে আমার কাছে, সে কাগজপত্র আছে, ওই কাগজপত্র দিয়ে লিপস এন্ড বাউন্স আমিও ওয়েবসাইট থেকে দেখেছি। মাননীয় আমি পরিবারের একা, তার পেছনে থাকা ভাইপো এটা মানে তো, তার ভাই এবং ভাতৃবধূরা এটা মানেন তো? আপনারা তাদের ডেকে আনুন, তারাও বলুন যে না আমরা ওনার কেউ নই। উনি মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে একটা স্টেটমেন্ট দিচ্ছেন পাবলিক স্টেজে দাঁড়িয়ে যে আমি একা, আমার পরিবারের আর কেউ নেই। যখন বলছেন পেছনে বসে পরিবারের কেউ নেই সেটা হ্যাঁ বলেছেন, আমার মায়ের মৃত্যুর পর আমি একা। ওম প্রকাশ আমি একা, ঠিক আছে, আমার পরিবার, আমার বক্তব্য হচ্ছে এটা বলা। আমি সুপ্রিয়া বাবু এখন অনেক বক্তার কথা বলা বাকি। আমি আপনাদের এইবার দেখাবো কমিশন তৈরি হয়েছে, শীর্ষে আছেন সম্মানীয় মানুষ প্রাক্তন বিচারপতি শ্যামল সেন, কিন্তু তার বিরুদ্ধেও অভিযোগ আসতে শুরু করেছে যে নানা লগ্নিকারী সংস্থার তিনি অনুষ্ঠানে গেছেন। কতটা ভ্যালিড এই অভিযোগ, কতটা যুক্তির পর যুক্তি হিসেবে দাঁড়ায় সেটা অন্য কথা, কিন্তু দেখাবো আপনাদের সামনে সেই বিতর্ক। সারদা কেলেঙ্কারির সামনে আসার পরই লগ্নি সংস্থাগুলির কাজকর্ম খতিয়ে দেখার জন্য ও সারদা কাণ্ডের তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সিপিএমের অভিযোগ, যার নেতৃত্বে কমিশন তাকেই এমন লগ্নি সংস্থার অনুষ্ঠানে দেখা গিয়েছে যাদের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ রয়েছে। মমতা ব্যানার্জি অহেতুক রাজ্য থেকে কমিশন করতে যাচ্ছেন। আমি শুনলাম 5 জনকে নিয়ে উনি কমিশন করবেন, তবে উনি নজর যেন রাখেন কমিশনের যেন এমন কোনো সদস্য না হয় যার সাথে চিট ফান্ডের অনুষ্ঠানে থাকার 50টা ছবি আমি দেখাবো, এরকম কেউ যেন মেম্বার না হন, তাহলে গন্ডগোল হবে। মানুষের মধ্যে এই ধারণাটা আসছে যে যিনি নিজে চিট ফান্ডের কর্মসূচিতে উপস্থিত থাকছেন তাকে দিয়েই যদি এই ব্যাপারে তদন্ত বা কিছু একটা কমিশন করে তার প্রধান দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটা কি নিরপেক্ষ থাকতে পারে? এবিপি আনন্দের হাতে আসা ছবিতে দেখা যাচ্ছে লগ্নি সংস্থা আইকোরের একটি অনুষ্ঠানে শ্যামল সেন। যদিও এ বিষয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তদন্ত কমিটির প্রধানের প্রতিক্রিয়া, সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে তার জানা ছিল না। আইকোর তো কত বছর আগে আমি গেছি, আমার মনেও নেই আইকোর কিনা। তা আইকোর তখন ইন্ডাস্ট্রি করছে বিভিন্ন জায়গায়, এটাই শুনেছিলাম। বহু লোক আমার কাছে আসে, প্রত্যেক লোককে তাহলে তাদের কি করে না করে সমস্ত জানবার জন্য আবার লোক রেখে দিতে হবে।
ওটা তথ্য থাকলে আর যায় কেউ? তথ্য থাকলে যাবে কেন লোক? আর তারা ভালো লোক বলেই ভেবেছিলাম, তারা এখনও আমার কোনো আইডিয়াই নেই। তৃণমূল সাংসদ সোমেন মিত্রের প্রশ্নের জবাবে মার্চ মাসে সংসদে কোম্পানি বিষয়ক মন্ত্রী সচিন পাইলট রাজ্যের যে সংস্থাগুলির বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ জমা পড়েছে তার একটি তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় রয়েছে আয়করও। এর আগেও বিরোধীদের তরফে আরেকটি লগ্নি সংস্থার অনুষ্ঠানে শ্যামল সেনের উপস্থিতি সম্পর্কে অভিযোগ তোলা হয়, যদিও সংশ্লিষ্ট লগ্নি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ খারিজ করে দেন শ্যামল সেন। প্রোগ্রাম ফর দি বেনিফিট অফ দ্য পিপল করেছে, যখন ওরা রিকোয়েস্ট করেছে সে যে ডাকে আমি যাই। তার ফাংশনে গেলে আমায় তার হয়ে কাজ করতে হবে, তার কোনো মানে নেই। একবার দুবার গেছি ওদের ফাংশনে, নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করব। আমি তো জানতাম না কে কি করছে না করছে। ইতিমধ্যে শ্যামল সেন নেতৃত্বাধীন কমিশন কাজ শুরু করেছে। 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এবিপি আনন্দ। কালকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণ হিসেবে একাধিক ছবি সামনে তুলে ধরেছিলেন। আজকে তার জবাব দিয়েছে প্রধান প্রতিদ্বন্দ্বী সিপিআইএম। আরেকটা গ্রুপের ছবি মোহাম্মদ সেলিম সাহেব, আপনাদের একই ছিলেন। এরকম অনেক আছে, আমি কত দেখাবো। এরকমও আছে আরো একটা গ্রুপ, সিএইচআই টি নয়, সিএইচএটি। তদন্ত লাগে না, বিজ্ঞাপনের কোন কাজে লাইব্রেরি বসলে জানা যায়। মমতা ব্যানার্জি যে ছবি দেখাচ্ছেন এই জন্য কি তদন্ত লাগে? ও তো অসংখ্য ছবি আমি দেখাতে পারবো, সেগুলো তো পাবলিশড, সেগুলো তো ডকুমেন্টেড। তা এতে তুমি জালি দিয়ে পিএইচডির মতো হয়ে গেল। কারণ ছাপা ডকুমেন্টস বার করে তুমি বললে আমার একটা পিএইচডি করেছি। তদন্ত লাগে সেটা যেটা আড়ালে আছে, যেটা লুকিয়ে আছে, যেটা অন্ধকারে হয়েছে, যেটা ধামাচাপা দেওয়া আছে, সেটাকে খুঁজে বার করা। তাহলে মুখ্যমন্ত্রী কি করতে চাইছেন? পুলিশকে কি নির্দেশ দিচ্ছেন? তোমাকে কি জানাচ্ছেন? যেগুলো পাবলিসিটি আছে, যেগুলো ঘোষিত আছে তার পেছনে ঘোরো, আর যেটা লুকোনো আছে সেটা রাতের অন্ধকারে লুকোনো থাকুক। শ্রমিকের কাছে যাব। শ্রমিক, তো মনে হয় যে ইদানিং কালে বা তোমার রাজনৈতিক জীবনে এই ধরনের ছবি নিয়ে পাল্টা চাপানুতর আক্রমণ, পাল্টা আক্রমণ কোনোদিন দেখেছ? না, আমার পুরো এই যে প্রক্রিয়া, চিটফান্ডের প্রক্রিয়া দেখে আমার দুটো পংক্তি মনে পড়ছে। না, আমি ভাবলাম তুমি এক্ষুনি বলবে যে তুমি কি কেবলই ছবি দিয়ে শুরু করবে। না না না, কোনো এখানে কোনো ছবি নেই। সে তো শঙ্কর ঘোষ লিখেই গেছেন যে মঞ্চে মঞ্চে কবি তুমি শুধুই কি ছবি, তুমি শুধু আজ 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ। আমি সে কথা বলছি না। এটা হচ্ছে কার চুল এলোমেলো তাতে কার কি এসে গেল, কার চোখে কত জল কে বা তা মাপে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেন আরেক পরের লাইনটা বলছি যে চোখের ওপর থমকে আছে অনেকখানি চোখের জল, চোখের নিচে থমকে আছে অনেকখানি চোখের জল, চোখের ওপর রঙ্গ কত হালকা হাসির কথা বল। আজকে প্রচুর মানুষের সারা জীবনের সঞ্চিত পুঁজি লুট হয়ে গেছে। বহু মানুষের বেঁচে থাকার আশা, কিছু স্বপ্ন বিক্রেতারা লুট করে নিয়ে গেছেন। আমরা এখন বিভিন্ন সময় ছবি দেখতে পাচ্ছি, কখনো মুখ্যমন্ত্রীর ছবি, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি, মন্ত্রীর ছবি, শিল্পীর ছবি, চিত্রতারকার ছবি, শুধু ছবি। এই ছবির মধ্যে থেকে আসল যে ছবিটা খুঁজে বার করতে হবে সেটা কিন্তু ওই চোখের জলের ছবিটা। তারা কি পেলেন, তারা কি পেতে পারতেন, আর তারা কি পেতে চলেছেন, কি পাবেন। আমরা সুদীপ্ত সেনের সঙ্গে একজন মহিলার ছবি দেখলাম, সুদীপ্ত সেনের গল্প শুনলাম, মুখ্যমন্ত্রীর আক্রমণাত্মক বক্তৃতা শুনলাম, গৌতম দেবের তার কাউন্টার স্টেটমেন্ট শুনলাম, মুখ্যমন্ত্রীর পরিবারের কারোর সম্পত্তি নিয়ে তার হিসাব নিকাশের কথা শুনলাম। এগুলো সমস্ত কিছু শুনছি, কিন্তু সমস্ত শোনার মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই প্রক্রিয়াটা আস্তে আস্তে ডিলেড হচ্ছে। সিবিআই কেন হবে, সিবিআই কেন হবে না, মূল প্রশ্নটা এই জায়গায় প্রথমে দাঁড়িয়েছিল। এখন সরে এসে প্রতিদিন একটা করে নতুন ছবি বেরোবে, প্রতিদিন কেউ না কেউ তোমাদের কোনো ফুটেজ দেবে, তোমরা সেই ফুটেজ দেখাবে, এরপরে কার সঙ্গে কারোর যোগাযোগ বেরোবে। আমি দেখলাম মোটামুটি কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল সবাই এই ছবি বেরিয়ে গেছে, মানে এরা প্রত্যেককে আশীর্বাদ দিয়ে দিয়েছে। আমরা খুব ছোট, আমাদের নম্বর দেয়নি, ছোট তো ছবিতে নেই, ছোট কথা ছোট ব্যথা নিয়ে আমরা তো মার্কেটে আছি, সুতরাং আমাদের নম্বর নেই, আমাদের ডাকেনি আয়কর, এইসব ওরা দেখেন। এই যে এখন এক ভদ্রলোককে পাশে দেখলাম, মাননীয় শ্যামল সেন বললেন, আমি তো দেখেছি, মানে উনি ওনার মতো এত বড় সোশ্যাল লোক আমি পশ্চিমবঙ্গে দেখিনি। ওনার সমস্ত অনুষ্ঠানেই শ্যামল সেনকে দেখা যায়, সমস্ত অনুষ্ঠানে, আর ওনার মধ্যে নির্বিবাদী মানুষও নেই।
উনি বুদ্ধদেব বাবুর কাছেও বোধিসত্ত্ব প্রাপ্ত করতে পারেন, আবার মমতা ব্যানার্জির স্নেহচ্ছায়া তিনি আসতে পারেন। উনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, সম্মানীয় বিচারপতি, কিন্তু উনি আছেন, উনি সর্বত্র আছেন। ওনাকে দেখলাম আইকোরেও উনি আছেন, আবার দেখলাম প্রয়াগেও উনি আছেন। এখন সারদায় উনি থাকবেন কিনা তার ছবি হয়তো তোমরা দুদিন পরে দেখতে পাবে। পশ্চিমবঙ্গে যেমন একটা ইদানিংকালে আলোচনায় চলছে না যে মমতা ব্যানার্জি আসবার পর মানে আইন শৃঙ্খলার অত্যন্ত অবনতি হয়েছে, ধর্ষণ বেড়ে চলেছে। আমি বারবার বলি যে এটা সমর্থন করি না এই ধর্ষণের ব্যাপারটা, কারণ মমতা ব্যানার্জি তো কাউকে ক্ষমতায় এসে কোনো স্টিমুলেন্ট রেশনিং পদ্ধতির মধ্যে দিয়ে পুরুষ মানুষের মধ্যে বিতরণ করে যায়নি যে ধরনের ঘটনা বাড়তে পারে। তবে মমতা ব্যানার্জির সময় একটা জিনিস খুব বেশি মাত্রায় চালু উনি করেছেন বা ওনার আবেগের মধ্যে দিয়ে সেটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে সাংবাদিকতা। এই যে সাংবাদিক হওয়ার একটা প্রবণতা, সাংবাদিক হওয়ার ঝোঁক, বিভিন্ন সময় বিভিন্ন গোপন তথ্য আনার্থ করবার যে একটা অক্লান্ত প্রচেষ্টা বিভিন্ন হাউসের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি। তার পরিণতিতে আমরা কি দেখলাম? লগ্নিকারী, তারা ফুটপাতে, এজেন্ট, তারা বুক চাপড়াচ্ছেন ঘর ছাড়া, আর কিছু চ্যানেলের সাংবাদিক, আমাদের বন্ধুরা, শিক্ষিত ছেলে মেয়েরা, তারা আজকে 3 মাস বেতন পায়নি, অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা দাঁড়িয়ে আছে। তাদের চোখের জল নিয়েও কিন্তু খুব একটা বেশি কেউ কোনো কথা বলছেন না। তাদেরও খিদা থেকে তাদের বাঁচাতে হবে, এর জন্য দায়িত্ব নিতে হবে। এখন রাতারাতি মুখ্যমন্ত্রী এখানে পরিবর্তন করতে পারবেন কিনা আমাদের জানা নেই, কারণ আইনি প্রক্রিয়া যা আছে তা অত্যন্ত জটিল। একটু পরেই প্রচুর কাগজপত্র নিয়ে সুব্রত মুখোপাধ্যায় অলরেডি তিনি ব্যাট করতে শুরু করেছেন, মানে নেট প্র্যাকটিস করছেন, একটু পরেই নামবেন, আমার পরেই হয়তো। কিন্তু সেগুলো তো আমরা বলতে পারবো না। এখন সেবি, রিজার্ভ ব্যাংক, কর্পোরেট অ্যাফেয়ার্স, তারপরে চিট ফান্ড, কত আইন, এত নতুন নতুন শব্দ আমরা নতুন নতুন শিখছি। কিন্তু আসল আমি যেখানে শুরু করেছিলাম সেখানেই ফিরে আসি। আমার কাছে লক্ষ্যটা হচ্ছে যে একদম সমাজের প্রান্তিক মানুষ যাদের টাকা চলে গেছে, মুখ্যমন্ত্রী বলে গেছে যা গেছে তা গেছে, উনি বলেছেন, এবং উনি তার সঙ্গে একটা 500 কোটি টাকার তহবিল গঠনের প্রচেষ্টা মানে ঘোষণাও করেছেন। আমরা সমস্ত রাজনৈতিক দল একে অন্যকে আক্রমণ না করে আজকে সার্বিকভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দেখুন, আজকে প্রায় 3000 চিটফান্ড মানে ওই অর্থে এই ধরনের অর্থলগ্নি সংস্থা পশ্চিমবঙ্গে কারবার করছে। এই আতঙ্কের ফলে বহু কোম্পানির ঝাঁপ আগেই বন্ধ হয়ে গেছে, বহু কোম্পানি খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে সেখানে তালা, কারোর কোনো হদিশ নেই। পরে খুঁজলে দেখা যাবে যে মালিক তার যে নাম দিয়েছিলেন সেটাও জালি, সেটাও মিথ্যা। কিন্তু যেগুলো এখনো আছে এদের নিয়ে আমার মনে হয় রাজনৈতিক চাপানুতোর ভুলে, ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, কেন্দ্রীয় সরকারের গাফিলতি আছে কেউ অস্বীকার করতে পারবে না। আজকে কেউ যদি যেরকম যারা আইন ভঙ্গ করে ব্যবসা করছে, তুমি পাশাপাশি তাদের শাস্তির দাবিটাও তোলো। তাদের শাস্তির দাবি তো সরকার বলতে এটা কন্টিনিউয়েশন, তোমরাও আর কি ছিলে সেটা সরকার প্রবাহমানতা, সরকার কন্টিনিউইটি। আমি তৃণমূল কংগ্রেস নই, ভারতীয় জনতা পার্টি। আমি ওভাবে বাম জমানার গল্প বলে নিজের সমস্ত মানে শাক দিয়ে মাছ ঢেকে তারপর শাক ঢাকাটারই জায়গা পাবো না, সে রাজনীতি করব না। সেটার জন্য আমাদেরও দায় আছে, দায়িত্ব আছে, নিতে হবে। আমরা আপনার এক, আরে এদিকে যতই লড়াই হোক না কেন, আর হিসাব তো আমাদের আর আপনাদের মধ্যে ওপরে, ওটা ছেড়ে দিন। এখন তো এখানে হিসেব না, লড়াই হিসেব না। এইটা আমি বলি, তোমরা এই যে লগ্নিকারী কথাটা বলছো না, আমার মনে হয় এখানেও একটা সংশোধন আসা উচিত। যারা টাকা রেখেছিলেন, এই যে অসহায় গরিব গুব্ব মানুষগুলো বেশিরভাগ, এরা কেউ লগ্নিকারী নন, এরা কেউ লগ্নি করেন, এরা আমানতকারী। শব্দের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স, এবং তাদের সম্পর্কে লগ্নিকারী কথাটা বললে না মনে হবে যেন দে আর ইনভেস্টার্স, আদৌ তা না, এরা একদম নিছক আমানতকারী। না শুধু তাই না, অনেক লোক কিন্তু যারা মধ্যবিত্ত লোকেরা তারা কিন্তু প্রতারিত মধ্যবিত্ত। আমি এই জায়গায় যে তুমি লোক বলছো তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতেই হবে, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অর্থ আমি শুধু এটাই বলতে চাইছি যে মানুষের জন্যই আইন তৈরি হয়েছে, আইনের জন্য মানুষ তৈরি হয়নি।
আমি এটা মানতে রাজি নই, তুমি যদি বলো এটা বিশেষ সিচুয়েশন, আইনগুলো দরকার হলে লঘু করে দিও, তাদের বাঁচতে যারা আইন ভঙ্গ করেছে, যে সংস্থাগুলো যাদের জন্য এত লক্ষ মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছে, তাদের তো শাস্তির দাবি করছি। আমি আমার কথাটা সেন্টেন্স আমি বলছি যে এখন উচিত মুখ্যমন্ত্রীর প্রয়োজনে একটা সর্বদলীয় মিটিং ডাকা, সর্বদলীয় মিটিং ডেকে সমস্ত, শুধু বিধানসভার মধ্যেও নয়, বাইরে একটা সর্বদলীয় মিটিং ডেকে মানুষকে সচেতন করবার জন্য, এবং এই ধরনের মানুষ যারা মানুষের সর্বস্ব লুট করেছে, জীবন জীবিকা ভবিষ্যৎ থেকে যারা লুট করেছে তাদের, আমি সেটা হয়নি বলি দাবিটা করছি, তাদের বিরুদ্ধে ছাড়াই বিরোধীরা মানে বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্ট তারা একমত যে সিবিআই তদন্ত, আমরা সিবিআই তদন্ত চাই, আমরা আদালতের তত্ত্বাবধানেই সিবিআই শুধু সিবিআই তদন্তের কথা বলেনি সুমন, একটা জায়গা বোধহয় একটু কোথায় সমস্যা হচ্ছে। এরা যেমন কোর্টে সুব্রত বাবুরা বলেছেন যে কোর্টের নিয়ন্ত্রণ, বামফ্রন্ট, আমি যদি খুব ভুল না বলি, বামফ্রন্ট যেটা বলছেন যে শুধু সিবিআই না, কারণ এতে অভিজ্ঞতায় দেখা যাচ্ছে সিবিআইও দোয়া তুলসী পাতা, সেটাও বিজেপি বলে। এই জায়গাটায় দরকার হলে সুপ্রিম কোর্টের নেতৃত্বে এই সমস্ত এই যে এজেন্সিগুলো যারা আছে তাদের সবাই মিলে এটা তদন্ত করুক, কারণ অনেক আমি বারবার এই কথাটা আগেও বলে যাচ্ছি যে সিবিআই, সেবি, মানে আরওসি, এদের যতগুলো এই ধরনের কনসার্ন ইনস্টিটিউশনস আছে, এজেন্সিগুলো আছে, তাদের ঐক্যবদ্ধ তদন্ত করতে হবে। শ্যামল সেনের কমিশন কি রিপোর্ট তৈরি করবে, তাদের এখতিয়ার কতটুকুনি, তারা কোন কোন স্ফিয়ারে পেনিট্রেট করতে পারবে, কোন কোন জায়গায় তাদের অথরিটি কি আছে, তারা কি ততদিনে সুদীপ্ত সেনের যা টাকা সেটা তো এখানে চলে যাওয়ার উচিত, সেটা অলরেডি চলে গেছে। সুধীরবাবু, আপনাকে জানিয়ে রাখি আজকেও মোহাম্মদ সেলিম বলেছেন যে আদালতের, আগে স্পেসিফিক্যালি বলেছে আদালতের নিয়ন্ত্রণে, আদালতের মনিটরিং এ সিবিআই তদন্ত। আইকোরের যে মালিককে দেখাচ্ছেন, আইকোরের যে মালিককে দেখাচ্ছেন, এখন অনেকে বলছেন আইকোরের চিনি না, তো অনেকদিন আগেই আমাদের মানে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানিক সরকার থেকে উদ্বোধন করেছেন তার সিমেন্ট প্ল্যান্টের, মানে সিমেন্ট প্ল্যান্ট করেছে। এই প্রশ্ন তো আমাদের থাকবেই শ্রমিক, যে আমরা সত্যি সত্যি যারা বলছেন চেনেন না, তারা সত্যি চেনেন না নাকি চিনেও চেনেন না। রাজপাল সিংহ রাজ্যের মন্ত্রী, তাকেও দেখা গেছে অনুষ্ঠানে, দেখাবো। সারদার সঙ্গে তৃণমূল নেতৃত্বের একটা অংশের যোগ রয়েছে, এই অভিযোগেই সরব সিপিএম এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূলও। এই রাজনৈতিক চাপানোতরের মাঝেই এবিপি আনন্দের হাতে এসেছে এমন একটি ছবি যেখানে দেখা যাচ্ছে লগ্নি সংস্থা আইকোরের একটি অনুষ্ঠানে প্রাক্তন পর্যটন মন্ত্রী রাজপাল সিংহকে। ছবিতে দেখা যাচ্ছে তিনি আইকোরের কর্ণধারের পাশে দাঁড়িয়ে বক্তব্য পেশ করছেন। রাজপাল সিংহ বর্তমানে পরিকল্পনা দফতরের মন্ত্রী। এ বিষয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া, কোনো অনুষ্ঠানে গিয়েছিলাম কিনা মনে নেই, গেলে মন্ত্রী হিসেবেই গিয়েছিলাম, অন্য কোনো যোগাযোগ থাকলে প্রমাণ করুন। তৃণমূল সাংসদ সোমেন মিত্রের প্রশ্নের জবাবে মার্চ মাসে সংসদে কোম্পানি বিষয়ক মন্ত্রী সচিন পাইলট রাজ্যের যে ৭৩টি সংস্থার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে তার একটি তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় নাম রয়েছে আইকোরেরও। এবিপি আনন্দ। আমি সুব্রতদার কাছে যাব। সুব্রতদা, আজকে আমরা যেখান থেকে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, পরিষ্কার সিবিআই সূত্রে আমাদের কাছে খবর আগামী মঙ্গলবার হলফনামা পেশ করবে সিবিআই কোর্টে। সারদা কাণ্ডের তদন্ত ভার গ্রহণ করতে সিবিআই প্রস্তুত, তাদের তরফ থেকে জানানো হচ্ছে। কিন্তু পাশাপাশি এটা বলা হচ্ছে যে কেসের ব্যাপ্তি এত বড়, স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার আর লজিস্টিক সাপোর্ট চাওয়া হচ্ছে। আজকেও সিবিআইয়ের এসপি সমেত 4 জন উচ্চপদস্থ অফিসার এজলাসে উপস্থিত ছিলেন। আপনার কি মনে হয়, যে জনস্বার্থ মামলা আপনি দায়ের করেছিলেন, সিবিআইয়ের এই হলফনামা জমা পড়ার পর সেটা আরো স্ট্রেনথেন হবে, আরো তার জোর বাড়বে? না, সরাসরি প্রশ্ন উত্তর দেওয়ার আগে একটু কথা বলি। জনস্বার্থ মামলা দায়ের করেছেন বাসবী রায়চৌধুরী, একজন আইনজীবী, যিনি গুরাপের কেন্দ্র করে প্রথম সারা পশ্চিমবঙ্গ দৃষ্টি আকর্ষণ করেন সংবাদপত্র যেখানে সিবিআই তদন্ত চলছে। প্রশ্নটা হচ্ছে যে আজকেই আমরা আশা করেছিলাম যে কলকাতা ডিভিশন বেঞ্চ একটি কিছু রায় দেবেন, কেন দিতে পারলেন না? কোর্টের কোনো ভুল নেই। গত 25 তারিখে প্রথম যখন মামলাটা হিয়ারিং হলো,
যখন মাননীয় বিচারপতি, অন্যতম বিচারপতি জয়মাল্য বাগচি ওই বেঞ্চের বললেন, we are in contemplation with this CBI inquiry, তখন সরকারি কৌশলী নানান কথা বললেন, বলেন হুজুর রাজ্য সরকার তো অনেক ব্যবস্থা নিয়েছে, ভীষণ মানবিক আন্তরিক, তুমি তো জানো এই সরকার। আমি যতদূর মনে পড়ে আমাদের একটা বলার সুযোগ দাও লিখিতভাবে, এটাকে বলে হলফনামা, আমাদের ভাষায় বলে এভিডেভিট ইন অপোজিশন। 2 তারিখের মধ্যে ফাইল করতে বললেন। সরকার কি করলেন, যেই মুহূর্তে এই কথাটা বললেন, এটা একটা বাচ্চা ছেলেও, আইনের যে ছাত্র সেও জানে অপরপক্ষকে কপি দিতে হয়। কালকে অন্তত 7 বার ফোন করলাম সরকারি মুখ্য কৌশলীকে, 2 বার, তার 2 জন জুনিয়রদের। মর্মার্থ হচ্ছে কোর্ট তো বলেনি। তার ফলে আজকে হলফনামা যখন সরকার জমা দিল কোর্টে, আমরা কোর্টের ভাষায় বললাম যেটা, যে আমরা কিন্তু কপি পাইনি। খুব স্বাভাবিক কারণে, এটা কোনো সন্তোষ কারণ নেই কোর্টের। কোর্ট নির্দেশ দিল ম্যান্ডেটারি যে সমস্ত পক্ষকে কপি দেওয়ার জন্য। তাহলে যারা বলছেন আমরা ভীষণ আন্তরিক, যারা বলছেন সরকার মানবিক, তারা কিন্তু, যেটা আমি গতকাল আশঙ্কা প্রকাশ করেছিলাম, 2-1টি জায়গায় বলেছিলাম, ঠিক সেটাই ফলল। বুধবার অবধি চলে গেল। আপনার ঘর জ্বলছে, আপনি যদি বলেন যে ভাই আমি সামরিক প্রস্তুতি নিয়ে এসে তারপর আগুন নেভাবো, কোনটা গ্রহণযোগ্য হবে? এবার আপনি যে প্রশ্ন করলেন, তার আগে একেবারে সরাসরি প্রশ্নটা থাকবে, আপনি কি মনে করছেন যে রাজ্য সরকারের এটা কৌশল যে এই রীতি অনুযায়ী হলফনামা জমা দেয়? কৌশল নয়, যে সংশ্লিষ্ট পক্ষদের কপি সাফ করতে হয়, কপি হলো এনারা হলফনামা দিয়েছেন প্রায় 4টে নাগাদ আমি হাতে পেয়েছি, তাতে যা লিখেছে ভাবতে পারবেন না। মুখ্যমন্ত্রী এক কথা বলছেন না, আপনার প্রশ্নের উত্তর দেওয়াটা আমার নৈতিক কর্তব্য। যে কি লিখেছেন বলছি, আমি সিবিআই এর আইনজীবী পরিষ্কার বলতে যাচ্ছিলেন যে আদালত যদি আমাদের দায়িত্ব দেয়, কিন্তু লজিস্টিক সাপোর্ট আমাদের দিতে হবে, আমরা আগ্রহী। কারণ আমার যে প্রথম যে আবেদন ছিল সেটা হচ্ছে এই অপরাধটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়, সংস্থা হচ্ছে সারদা একই, আসাম থেকে, ঝাড়খণ্ড থেকে, উড়িষ্যা থেকে, সমস্ত যে জায়গায় তার ব্যাপ্তি, এবং যে পরিকাঠামো ঠিক থাকা উচিত সেটা হচ্ছে, মানবেন যে সিআইডিও কিন্তু দেওয়া হয়নি, বিধাননগর পুলিশ কমিশনারকে। আমি বুঝতাম যে সিআইডিকেও দেওয়া হয়নি, তাদের পক্ষে সম্ভব নয়। প্রথমত একটি অতীতের একটা রায়কে স্মরণ করাই, নেতাই কাণ্ডে এই ডিভিশন বেঞ্চ বলেছিলেন, বিচারপতি তারা বলেছিলেন মূল অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, মূল অভিযোগ যদি শাসক দলের বিরুদ্ধে থাকে, খুব স্বাভাবিক রীতিনীতি আইন অনুযায়ী তাদের নিয়োজিত কোনো সংস্থা, সে সিট হতে পারে, সে কমিশন হতে পারে, যথেষ্ট নিরপেক্ষ দেওয়া যায় না। তাহলে সিবিআই, আমরা গত পরশুদিন আগের দিন দেখেছি সুপ্রিম কোর্টের ভূমিকা। আমরা যে একটা সাপ্লিমেন্টারি এফিডেভিট যেটা বলি, সেখানে আমরা বিস্তারিতভাবে বলেছি এত ঘটনার পরেও কিন্তু আমাদের সিবিআই এর প্রতি আস্থা আছে এই কারণে, এবং মানুষের নিরাপত্তার স্বার্থে, মানুষকে বাঁচাবার স্বার্থে। একজন মানুষ জলে ডুবছে, আগে আপনি তার পরিচয় জানবেন, ধর্ম, বর্ণ, কিভাবে পড়লো সেই তদন্ত করবেন না, তাকে উদ্ধার করবেন। আমরা বলেছি যে কোর্টের নিয়ন্ত্রণে সিবিআই, এবং আমরা শুনেছি সেবি থেকে শুরু করে ফিনান্সিয়াল, অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট সবাই তদন্ত করছে। আমরা বলেছি সেই রিপোর্টগুলো কলকাতা হাইকোর্টে যে বেঞ্চে মামলা চলছে সিল কভারে, সেখানে জমা দেওয়া হোক। কেন? আমরা অনেক সময় জুডিশিয়াল অ্যাক্টিভিজমের কথা বলি, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন ফেল করছে। ফেল 2টো কারণে, একটা হচ্ছে ডেলিভারেট ইন অর্ডার টু আনলফুল গেইন, আর একটা হচ্ছে ইনকম্পিটেন্সি। এখানে হচ্ছে দেখা যাচ্ছে ডেলিভারেটলি। ধরুন তরুণ গগৈ যেটা বলতে পারছেন, আমি শুনেছি, আপনারা ভালো বলবেন, মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার ত্রিপুরার বিধানসভার অন্দরে বলেছেন প্রয়োজন আমরা সিবিআইকে দেব। তারা যদি বলতে পারেন, যিনি মানবিক মুখ হিসাবে পরিচিত, তর্ক বিতর্কের প্রশ্ন নয়, যে বললাম আমার ঘর আগুন জ্বলছে এখন সারা পশ্চিমবঙ্গে, তাই আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী কোথাও, যিনি কোনো ক্ষেত্রে নিন্দুকেরা বলে একটা ছাগল চাপা পড়ল, আর কেউ না যাক, পরিবহন মন্ত্রীকে সঙ্গে নিয়ে রাস্তা অবরোধ করতেন, কথায় কথায় সিবিআই বলতেন। ভুল ঠিক আমি সে বিষয়ে যাব না। প্রতিবাদের অন্যতম নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ঘটনা অস্বীকার করে কোনো লাভ নেই। তিনি হঠাৎ 180 ডিগ্রি ঘুরে হলফনামা তার নির্দেশিত দেওয়া হয়েছে, কেন মুখ্যমন্ত্রী
সিবিআই প্রয়োজন নেই। এটা যেরকম বললেন, ঘটনাস্থল যেখানে সুইসাইড হয়েছে, নেতাইয়ে গুলি চলেছে, মারা গেছে কয়েকজন, অত্যন্ত নিন্দনীয় ঘৃণ্য কাজ, বলার অপেক্ষা রাখে না। যে মানুষগুলো আত্মহত্যা করলেন, অ্যাবেটারটাকে শুধু সুদীপ্ত সেন না, যে আমার স্পেসিফিক প্রশ্ন আছে সেটা হচ্ছে, আপনি বলছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং রাজ্য সরকার হলফনামায় যে জানাচ্ছে তার ভেতরে আপনি পার্থক্য দেখতে পাচ্ছেন, একটু বলবেন? সেটা হচ্ছে 500 কোটি টাকার ক্ষতিপূরণ উনি বলেছেন। সিন্ধুতে বিন্দু বা এরকম একটা কিছু বিষয় আছে। ট্যাক্স ওইভাবে বসানো যায় না, আমরা আইনের ছাত্র তো। উনি বলেছেন ট্যাক্স একটা জিনিস, শেষ একটা জিনিস, ফিজ একটা, এটা তো আইনের ক্লাস নয়। এবং লক্ষ লক্ষ চ্যানেল, অন্যান্য চ্যানেলের মতন জনপ্রিয়, তারা শুনছেন। ট্যাক্স ওইভাবে উনি পড়াশোনা কতটা করবেন, কার কাছ দিয়ে পরামর্শ নেবেন মুখ্যমন্ত্রী, আমি বলার এই তামাকের ওপর 10% কর, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আজকে মোহাম্মদ সেলিম বলেছেন, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী আবার তার বক্তব্যের ওপর তার বক্তব্য রেখেছিলেন, ক্লারিফিকেশন রেখেছিলেন। দেখবো পাশাপাশি। আমরা 10% সিগারেটের উপর ট্যাক্স বসাবো, এতে আমি কিছুটা টাকা পাবো, কিছু হবে না, একটু সিগারেটের দাম বাড়বে, আপনারা একটু বেশি করে সিগারেট খাবেন, তাহলে টাকাটা আমরা তাড়াতাড়ি পেয়ে আসবো। অনেকে আমাকে নিয়ে জোকস করলো, আমি সেটা নয়। একদিন আমার সেদিন সাংবাদিকরা বলছে সিগারেটের 10% বাড়িয়ে আমি কত পাবো, আমি 100 কোটি টাকা পাবো। আমাকে বললো তাহলে তোমাদের দাম বেড়ে যাবে, তখন আমি তো আর বলি না যে খেও না, বাদ দাও, এটা তার নিজস্ব অধিকার, কিন্তু আমি এটা তো নিশ্চয়ই বলবো না খাওয়া উচিত। কিন্তু সিগারেট খেয়ে আমি সেজন্য চ্যাংড়াও বেড়ে কোথায় টাকা কথাও বলা যায় না, সেটাকে নিয়েই রাজনীতি করে বেশি। রাইটার্স বিল্ডিং এ যখন গোটা দেশের, গোটা রাজ্যের মানুষ তাকিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী এবার মুখ খুলছেন এই ব্যাপারে, কি বলবেন, তিনি বলেন সাংবাদিকের সঙ্গে চ্যাংড়ামি করছিলাম। আমি অন্তত আশা করিনি। তিনি নিজে যাই করুন না কেন, ওই পদের একটা মর্যাদা আছে এবং একটা দায়বদ্ধতা আছে, একটা দায়িত্ব আছে। সুব্রতবাবু, আমি আগের প্রশ্নে ফেরত যাচ্ছি যে রাজ্য সরকারের হলফনামা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা, এই সেখানে বলেছে, আমরা একটা প্যারাগ্রাফে রিট পিটিশন আমরা বলেছিলাম রাজ্য সরকার নিঃসন্দেহে দায়ী, তার সঙ্গে দায়ী হচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন, আমরা তার ব্যাখ্যা দিয়েছি। উপযুক্ত ক্ষতিপূরণ কিন্তু এই দুই সরকারকে দেওয়া উচিত। তার উত্তরে রাজ্য সরকার বলেছে আমরা দায়বদ্ধ নই দিতে, আমরা দায়বদ্ধ নই, নথিটা আমার কাছে আছে, একটু যদি পড়ে দেয়া যায়। এবং সেখানে আমরা অস্বীকার করছি যে আমরা দায়বদ্ধ। স্টেটমেন্টটা শুরু হয়েছে এইভাবে, এখানে ওনারা বলছেন যে it is denied that state has vicarious liability to compensate adequately the member of affected family as alleged. অর্থাৎ মানেটা হচ্ছে, আমরা মানেটা আপনারা সবাই বোঝেন, দর্শকদের জন্য তারাও নিশ্চয়ই বোঝেন, সহজ বাংলায় বলি যে অভিযোগ করা হয়েছে স্টেটেরও সমান দায়িত্ব কম্পেনসেশন, এটা ভুল, তারা দায়বদ্ধ নয়। তাহলে পরস্পর বিরোধী। রাইটার্স বিল্ডিং আমি বললাম 500 কোটি, যেটা অবশ্যই সিন্ধুতে বিন্দু, সে বিতর্কে আমি যাচ্ছি না। এখানে বলছেন কি না, আমরা দায়বদ্ধ নই, যেটা অভিযোগ করা হয়েছে। তার প্রমাণটা হচ্ছে, যেটা বললাম, ছাগল চাপা মূল্যেও আর কেউ না যাক, অত্যন্ত অনুগত বর্তমান পরিবহন মন্ত্রী। একটা ছোট্ট ঘটনা না বলে পারছি না, কলকাতা হাইকোর্ট, সরকারে রয়েছেন বামফ্রন্ট সরকার, আপনাদের স্মরণে আছে একজন সার্জেন্টের সঙ্গে ট্যাক্সি ড্রাইভারের তুমুল তর্ক, রাস্তা বন্ধ করে দিলেন মাননীয় আজকের মুখ্যমন্ত্রী এবং মদন মিত্র। সেদিন 2-3জন বিচারপতি ফিরে গেলেন, আর 1 মিনিট 2 মিনিট হয়েছিল আদিবাসীদের মিছিল। জনৈক বিচারপতি এখন অবসরপ্রাপ্ত, আমি বলেই ফেলি, যেটা থেকে কেউ বলেছিলেন নাকি যে লালা বাংলা ছেড়ে পালা, সুমোটো কন্টেম। আমি পরিষ্কার দার্থহীন ভাষায় বলেছিলাম, এক যাত্রায় কলকাতা হাইকোর্ট দুরকম ভূমিকা নিলেন। আমি ও প্রশ্ন আসছি না,
অবরোধ করেছেন আপনার এই রাস্তা, ঠিক কি ভুল মানুষ বুঝেছে, আপনাকে জিতে নিয়ে আসছে। আমি রাজনীতিবিদ সেই অর্থে নই। আজকের আপনি একটা জায়গায় গিয়েছেন, কেন জানেন? বৃক্ষফের ভয়। কোনো তৃণমূল নেতা, কোনো সাংসদ তারা যাননি। আজকে মানুষ তো জানে হলফনামা, হলফনামা খায় না, মাথায় দেয়, অনেকে বোঝে না। অর্থাৎ যে জনস্বার্থ মামলা বাসবী রায়চৌধুরী করেছেন তার প্রত্যুত্তরে সরকার বলছেন আমরা ক্ষতিপূরণ দিতে বাধ্য নই। আপনি মঞ্চে দাঁড়িয়ে বলতে পারবেন শ্যামবাজারে অনেক কথা বলেছেন, আমি জানি না, আপনি ভালো বলতে পারবেন। সেখানে আমানতকারীদের সম্বন্ধে কি বলেছেন? উনি 1 কেজি লঙ্কার কথা বলেছেন, কয়েকটা খারাপ থাকতে পেরেছেন। আমি আপনাকে বিনীত অনুরোধ করছি, খারাপগুলি বলেননি না, আমি একটুখানি বলিনি, আমি বলি আমি ভালো বক্তা নই, একটু বলতে দেবেন, মার্জনা করবেন। সেখানে কিন্তু সিবিআই এ এত ভয় কোথায়? আপনি রিজওয়ানুর রহমান সিআইডি কি বলেছে? এক কথা বলেছে। সিবিআই কি বলেছে? এক কথা বলেছে। সারা বাংলা উত্তাল। আমি যদি পরামর্শদাতা হতাম বামফ্রন্টের সেই সময়, আমি এই চ্যানেলের মাধ্যমে দার্থহীন ভাষায় বলছি যে আমি ওইখানে দাঁড়িয়ে বলতাম হ্যাঁ সিবিআই কে দিয়ে দিই। একটা বাচ্চা ছেলে মারা গিয়েছে, কিভাবে মারা গিয়েছে? আজকে আপনি কেন বলছেন না? একটি মেয়ে আমাকে বলছে তৃণমূলের কট্টর সমর্থক, আজকে দাঁড়িয়ে সবাই যেন একটা বটগাছে আমি ওখানে দাঁড়িয়ে আড্ডা মারি, 8 ঘন্টা আমি যত ব্যস্ত। তার ব্যক্তিগত প্রয়োজনে এসছেন, তিনি বলছেন যে স্যার এটা কিন্তু ভাবতে পারিনি। আমি বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কেন সিবিআই, কেন উনি বলবেন না? উনি তো এগিয়ে, উনি তো মামাটি মানুষের প্রতীক। কেউ নিজের প্রচার করেন কিনা জানি না, সততার প্রতিমূর্তি হতেই পারেন। ওনার ভাই কার্তিক ব্যানার্জি অন্য কথা বলছেন তার পরিসর সম্বন্ধে, সেটাই প্রশ্ন নয়। সিবিআই এ এত আতঙ্ক কেন? আমি এই প্রশ্নে কিন্তু আমি একটা সুমন একটা শুধু আমি একটা ব্যাখ্যাই ওনাকে দিতে চাইবো, সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফে কেউ থাকলে বলতেই পারতেন যে দায়বদ্ধ নই, আমরা হলফনামায় ঠিকই লিখেছি, কিন্তু মানবিকতার খাতিরে, মানবিকতার কারণে আমরা 500 কোটি টাকা দিয়েছি। অনুকম্পা না না, লিগ্যাল পয়েন্ট হিসাবে তো শুধু লিগ্যাল পয়েন্ট হিসাবে তো এইভাবেই লেখেন লয়াররা। আপনি স্টেট গভর্নমেন্ট কি বলবে যে আমি সবাইকে কম্পেনসেট করব? আমি জানি না কার ব্রিফ ধরেছেন এই মুহূর্তে, আপনি রাগ করবেন না, ব্রিফ ধরার ব্যাপার বলে এইভাবে 19টা ডিনাই করা থাকে হলফনামায় কি ইকুয়েশন হবে আমি জানি না, আমার কাজও নয়, আপনি অন্যভাবে নেবেন না। আমি কাউকে আক্রমণ করা পছন্দ করি না। আমি যতটুকু আইন বুঝি, এটা খুব গর্বের সঙ্গে বলতে পারি, অনেক বছর কলকাতা হাইকোর্টে এই মানেটা কি দাঁড়ায় যে যেটা পড়লাম, আপনি যখন অবতারণা করলেন সেটা হচ্ছে আমরা দায়িত্ব নিতে রাজি নই বা দায়বদ্ধ নই, এটার মানে হচ্ছে তাই। আপনি মুখে দাঁড়িয়ে এক কথা বলবেন, আমি আপনাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, কেউ জানতো না, কেউ জানতেন না। এটা প্রশ্নটা হচ্ছে ডান বাম না। আমি তো গতকালও এই চ্যানেলে এসে বলেছি, ওম প্রকাশ বাবু, বামপন্থী রং দেখবে না, গেরুয়া দেখবেন না, লাল দেখবেন না, তেরাঙ্গা। যদি সত্যের জন্য, সত্যি মানুষের জন্য যদি কারো দরদ থাকে, সত্যি মামাটি মানুষের যদি প্রতিমূর্তি হয়, ওই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ান। বিষাক্ত মদে মারা গেল, সেই মামলা আমি করছি। সেখানে আপনি কি ঘোষণা করেছিলেন সবাই জানে। হরিণ লুটের মতন আপনি ক্লাবগুলোকে টাকা দিয়ে যাচ্ছেন, এদিকে বলছেন ঘাটতি কেন্দ্রীয় সরকার পয়সা দিচ্ছেন না। আপনি বলুন সেখানে কি আপনি গিয়েছেন? আমি আক্রমণ করছি না, কিন্তু মানে আমাদের মাননীয় সুব্রতদা কিন্তু অত্যন্ত মানবিক মুখ আছে সুব্রত, এবং সুব্রতদার সামাজিক ব্যাপ্তি বিরাট। একদিকে তিনি একদিকে নেতাই এবং অন্যদিকে বটগাছের নিচে দাঁড়িয়ে এখনো মহিলারা তার কাছে অভিযোগ জানাচ্ছে, মনের কথা বলছে। মানে এত সুন্দর একটা বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে থেকে তিনি সমাজটাকে অনুভব করছেন, এটা ভালো দিক। আমার প্রশ্ন যে তুমি যেটা দিয়ে শুরু করেছিলে না, চারদিকে ছবি, এই ছবিগুলো শুধুই ছবি, এই ছবিগুলো দিয়েই কিন্তু শেষ কথা বলা হবে না, এখনো অনেক ছবি আসা বাকি। আজকে কি নাম ওর যেন, সুদীপ্ত সেনের 2-4টে দুষ্টুমির ছবি, আর এদিকে ওদিকে 2-4 জন মন্ত্রী কার সঙ্গে দেখা গেল যে তার ছবি, ওদিকে কোন প্রাক্তন আমলার মানে কোন হিটকোর কোন চেয়ারম্যানের ছবি, কিন্তু আসল যারা কোচ, আসল যারা প্লেয়ার, তারা কিন্তু তোমার ছবিতে নেই। এমন অনেকে আছেন যারা রাজনীতিবিদ নন, তারা কিন্তু খেলে বেরিয়ে যাচ্ছেন। আর মাঝখানে ওই ব্যাপারটাকে বলতে বলতে সব ব্যাপারে মদন মিত্রর নাম চলে আসে। আমি আগের দিনও বলেছি, কিন্তু একজন আবার অভিযোগ করে যে আমি নাকি মদন মিত্রকে সেভ করি, তা নয়। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি কিন্তু স্বভাব নয় শ্রমিক বিরতি, তো আপনি মজা আমি জানি।
কলকাতা হাইকোর্টে দেখবেন যখন বামফ্রন্টের রমরমা রাজত্ব, যে ইস্যুগুলোকে পছন্দ করেন, আমি সুব্রত মুখোপাধ্যায় আবার বলছি, প্রতিবাদটা করেছি। না ঠিক আছে, সেটা আমি যেটা অস্বীকার করছি একদম, কিন্তু সেখানেই সুমন সেটা হচ্ছে ব্যাপার হচ্ছে কি আমার বক্তব্য যেটা শুধু ছবি দেখিয়ে কয়েকজনকে বেছে বেছে নেওয়া হচ্ছে, এবং তারপরে সে দেখো একদিকে কুণাল ঘোষ, একদিকে মদন মিত্রর ভাষণ, কয়েকজনকে নেওয়া হচ্ছে, তারপরে তাদের সঙ্গে মামলাটাকে তাদের ডাকা হলো। কুণাল ঘোষ গেলেন গম্ভীরভাবে, তিনি হেসে 2 ঘন্টা পরে বেরিয়ে এলেন। এখন এই যে একটা সামগ্রিকভাবে গোটা প্রসেসটাকে ডিলেট করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে, আমার বক্তব্যটা সম্পূর্ণ এইটা। তার সঙ্গে সম্ভবত তুমি এই প্রশ্নও তুলতে চাইছো যে আসল রাঘব বোয়ালরা কেউ জানে না এটা রয়ে গেছে কিনা। আমি বিমলবাবুর কাছে যাব, বিমলবাবুর কাছে আমার প্রশ্ন একদম যেখান থেকে সুব্রত মুখার্জি শেষ করছেন, যে একেবারে স্পেসিফিক্যালি যে সিবিআই তদন্তে এত ভয় কেন? কি হতো যদি রাজ্য সরকার বলে দিত হ্যাঁ একটা সিবিআই তদন্ত হোক, এমন একটা মামলায় যেখানে অনেকের এস্টিমেট যে 20,000 কোটি টাকার বেশি আর্থিক কেলেঙ্কারি, 1, 2 হচ্ছে শুধু পশ্চিমবঙ্গের ব্যাপার না, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম একাধিক রাজ্য যুক্ত আছে, সিবিআই তো খুব অবভিয়াস চয়েস। না, একজন আইনজীবী যেখানে শেষ করেন অধ্যাপক শুরু করতে পারেন না, কারণ দুজনের অ্যাপ্রোচ আলাদা। উনি আইন যতটা বুঝবেন ততটা আমি বুঝবো না, আবার আমি যেটা পড়াই হয়তো অতটা উনি নাও বুঝতে পারেন, বা বুঝলেও রাষ্ট্রবিজ্ঞান অতটা নাও রাষ্ট্রবিজ্ঞানের আমি পড়িয়েছি, তাহলে আরো বেশি হয়তো আমার চেয়েও ভালো বোঝেন, উনি অনেক বেশি বোঝেন। যাই হোক, কলেজে আমি পড়াতাম, সুতরাং কলেজে আমি অধ্যাপনা করেছি, ওখান থেকে আমার পক্ষে শুরু করা মুশকিল, কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন সেখানেই যেতে পারি। প্রথমেই বলি একটা বিষয়, যে না রাজনীতিবিদদের নিয়েও দেশের কম বিপদ নয়, এখন বাড়ছে কমছে, যা চলছে চারদিকে। এখন কথা হচ্ছে, প্রথম কথা আলোচনা যেভাবে চলছে এবং যেভাবে এই ছবিকে নিয়ে পাল্টা ছবি এটা চলছে, আমার মনে হয় কতগুলো জিনিস এখানে বাকি, মানে খুব জায়গাটা ফাঁকা থেকে যাচ্ছে। প্রথম কথা, এই ঘটনাগুলো তো আবার সেই 34-এ ফিরে যেতে হয়। 34-এর আগেও যদি একটু ফিরে যাই, সঞ্চয়িতা থেকে, সঞ্চয়িতা অনেকে বলে লেফট ফ্রন্টের আমলে শুরু হয়েছে, তা কিন্তু নয়। সঞ্চয়িতা রেজিস্টার যদ্দূর জানি 74 সালে হয়েছিল, ধরা পড়েছিল অশোক মিত্রর হাতে, এবং তার কারণ হচ্ছে অশোক মিত্র 76 সালে সঞ্চয়িতা 74-এ বোধহয় রেজিস্টার হয়েছিল, 81 সালে ওটা ধরা পড়েছিল 80-81 সালে। তার কারণ অলমোস্ট মানে খুব রাস্তার ভাষায়, মানে একটু রকের ভাষায় বললে ফেউয়ের মতো লেগেছিলেন অশোক মিত্র ওদের পেছনে। কিন্তু তারপরে আমরা কি দেখেছি, সঞ্চয়িতা ছিল একটা আরবান অ্যাফেয়ার, কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের কিছু মানুষ টাকা রেখেছিল। পরে আমরা দেখলাম 80-র দশকের শেষ থেকে এই চিটফান্ডগুলো গ্রামে ঢুকতে শুরু করলো। 80-র শেষের দিকে সঞ্চয়িতা গেল এলো, সঞ্চয়িনী, ভেরোনা, ওভারল্যান্ড, সেগুলো চলে গেল। তারপরে সেগুলো যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হলো, আপনি দেখবেন শুরুর সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়নি, তারা যখন জাল ছড়িয়েছে, প্রচুর টাকা তুলেছে, তখন ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। কিন্তু আপনার কথাই কোট করি, সেটা হচ্ছে এই যে ফেউয়ের মতো অশোক মিত্র লেগেছিলেন, যে আইনটা ধরে, যে আইনটার বলে, সেটা কিন্তু 78 সালে জনতা দলের সরকার তৈরি করা আইন, তার জন্য নতুন আইনের দরকার হয়নি। ঠিক ঠিক, কিন্তু সেই আইনের প্রচুর ফাঁক ছিল, উনি খুব একটা কিছু নিয়ন্ত্রণ করতে পারেননি ওদের। বহু মামলায় ওরা ছেড়ে বেরিয়ে এসছে, তারপর তো মৃত্যু ঘটলো, সেই মৃত্যুর কি কারণ কেউ জানে না, কি ব্যাপার সেই আলোচনা। হ্যাঁ, শম্ভু মুখার্জি, রাস্তায় লোকে ল্যাংড়া শম্ভু বলতো, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো, নামই ছিল ল্যাংড়া শম্ভু। আমরা নেক্সট দিনে বলবো সুদীপ্ত সেন, সোহনবাবু, সুদীপ্ত সেনের প্রপার নিরাপত্তা দেওয়া উচিত। শম্ভু মুখার্জি খুব সঠিক, সরি আপনাকে ইন্টারাপ্ট করার ইচ্ছে ছিল না, একদম সঠিক বলেছেন আপনি, এবং আমার যেটা ধারণা ওটা আত্মহত্যা নয়। যাই হোক, তো এটা যাতে না হয়, আপনার সঙ্গে একমত, এখানেও তাকে নিরাপত্তা দেওয়া উচিত, কারণ আরো অনেক কিছু তথ্য খুঁজে বার করা বাকি আছে। এবং আপনি দেখবেন যে এগুলো কেন ঘটেছে পশ্চিমবঙ্গে, আসলে আমরা কেউই ভেতরে যাই না। এই রাজনৈতিক কচকচিটা হচ্ছে, এবং যে মানুষগুলো তাদের অনেকেই সর্বস্ব হারিয়েছে, সেই মানুষগুলোকে নিয়ে একটা রাজনৈতিক লাভের যে চেষ্টা, এটা ফলে হয় কি আসল জায়গাটা ফাঁকা থেকে যাবে। ঘটেছে তার কারণ পশ্চিমবঙ্গের একটা বিরাট শ্রমশক্তির হাতে কাজ দেওয়া যায়নি। এই যে কলেজ থেকে আমাদেরই ছাত্র সব বিএসসি পাস করে বেরিয়েছে, তাদের কোনো কাজ নেই, কি করবে? কিছুদিন ধরে পার্টিকে ধরে পঞ্চায়েত বা পুরসভায় ঢোকার চেষ্টা করেছে, যারা ঝান্ডা ধরেছে তারা ঢুকেছে, বাকিদের তো সিপিএম চাকরিতে ঢুকতে দেয়নি। বাকি তারা কি করবে? তারা করেছে, একদম ঠিক কথা, এই করেছে, এবং তাদের অধিকাংশই চাকরি মানে পাতে দেওয়ার যোগ্য নয়। আই এম সরি টু সে, আমার অনেক ছাত্রছাত্রীও তাই, তারা এই করেছে। না হয়েছে কৃষিকে শিল্পের মতো ব্যবহার, মানে উন্নয়ন করানো যায়নি, বা কৃষি থেকেও যে একটা শিল্পের মতো কিছু করা যায় এখানে হয়নি। শিল্পায়ন তো দূরস্থ,
ভাঙলো আপনার তথ্যের জন্য বলি, অনেকগুলো হাইকোর্টের রায় দিয়েছে এই সরকার কিন্তু কখনো সেই সরকার মান্যতা দেয়নি। আপনি একদম সঠিক বলেছেন। চাকরি 2800 গ্রুপ ডি পোস্টে স্যাট অর্ডার দিয়ে দিয়েছে 1 মাসের মধ্যে। এরকম 13টা প্যানেল আছে, অধিকাংশ মামলা আমি করেছি চাকরি। 2800 কথা বললেন, এখানে 2,20,00,000 মানুষ হাঁ হয়ে বসে আছে চাকরির জন্য। আপনি কি চাইছেন এই মামলায় সিবিআই তদন্ত হোক? আমি বলছি তাদের সামনে কোনো কিছু দিতে পারিনি, যার জন্যই ঘটনাগুলো ঘটছে। এই দিকে তাকাতে হবে। এই সমস্যার সমাধান সে শিল্পায়নের মাধ্যমে হোক, কৃষির উন্নয়নের মাধ্যমে হোক, সেটা যদি করতে না পারি, আজকে চলে গেল 2013, 2018 সালে হয়তো এই আলোচনা আবার হবে, আমি বলে দিচ্ছি। এই ঘটনা বা 2028 সালে আমরা যদি তখন বেঁচে থাকি, সেই আলোচনা আবার হবে, সেই যদি সমাধান করতে না পারি। দ্বিতীয় হচ্ছে যে প্রশ্নটা আপনি করলেন, যে এই সমস্যার আপাতত যে ঘটনা ঘটেছে সেটা তদন্ত চাই। এখন তদন্ত কিভাবে হতে পারে? প্রথম কথা, এই সরকার একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে এবং আমরা জানি যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করাটা একটা খুব রেওয়াজ সরকার করে থাকে, এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশন সাধারণভাবে আমরা মনে করি যে সেগুলো নিরপেক্ষ হয়, কারণ বিচার বিভাগীয় তদন্ত কমিশন নয় বিমল, এটা কমিশন অফ এনকোয়ারি। ঠিক আছে, আমি একটু আমার টার্মিনোলজিক্যাল মিস্টেক ছিল, এটা কমিশন অফ এনকোয়ারি কিন্তু কমিশন হয়েছে। ঠিক ঠিক, কমিশন অফ এনকোয়ারি, এবং আমরা ধরে নিই একজন প্রাক্তন বিচারপতি তিনি নিরপেক্ষভাবে কাজ করবেন, এটা ইউজুয়ালি ধরে নেওয়া হয়। আমরা বহু ক্ষেত্রে বলি হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে তদন্ত হোক, বর্তমান বিচারপতিকে দিয়ে তদন্ত হোক। সেই অর্থে সরকারের এই স্টেপটা ভুল নয়। 1 2 নম্বর, এখানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম করা হয়েছে, তারাও তদন্ত করছে। এখন এই যে পুলিশ ফোর্স, এই পুলিশ ফোর্সরা রাজ্য সরকার একটা এফআইআর করে, মমতা ব্যানার্জি ইন্টারেস্টিং, রাজ্য সরকারের এফআইআর এর এখতিয়ার আছে কিনা সেটা অন্য প্রশ্ন। অ্যাকশন নিচ্ছে গতকালকে থেকে, গতকালকে থেকে তো বলছেন যে অ্যাকশন নিচ্ছে, আর অ্যাকশন শুরু হয়েছে। তুমি যে আইনটার কথা বললে, জানে এই যে বিল নিরপেক্ষে, এই যে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটার, এইটা নিরপেক্ষেই। কেন্দ্রীয় সরকারের যে আইনটা ছিল তার দুটো দিক আছে, কিন্তু যদি লিখিত অভিযোগ আসে ডিপোজিটারদের, রাজ্য সরকার ফৌজদারি বিধি অনুযায়ী মামলা করে তার ব্যবস্থা নিতে পারে। এখানে তো অভিযোগ এসেছে, যদি অভিযোগ এসে তাকে রাজ্য সরকার, যেটা প্রকাশ বলছেন, এখনো পর্যন্ত একটা এফআইআর পর্যন্ত করলো না। অভিযোগ এখনো এসেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে। আমি মনে করি না রাজ্য সরকার এফআইআর করলে তার কোনো এক্সট্রা গুরুত্ব থাকে। হ্যাঁ আছে না, আমি মনে করি না, কারণ সেই যে অভিযোগগুলো হয়েছে তার ভিত্তিতে হতে পারে। সিবিআই নেক্সট হচ্ছে সিবিআই কে দিয়ে করা উচিত কিনা। আপনি যদি এর ম্যাগনিটিউড দেখেন, গোটা মানে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত জুড়ে জড়িয়ে আছে, সেক্ষেত্রে একটা ছোট সংস্থা করতে পারবে না। সেক্ষেত্রে আপনি লজিক্যালি বলতে পারেন যে সিবিআই তদন্ত ভালো। তারপরে অন্য প্রশ্ন আসবে যে আপনি গত কয়েকদিন ধরে আপনাদের চ্যানেলেও দেখিয়ে গেছে সিবিআই কে নিয়ে বিতর্ক। এখন দুর্ভাগ্যবশত আমার বন্ধু ওম প্রকাশ আছেন, উনি রাগ করতে পারেন, তা সত্ত্বেও আমি বলবো না, সেই জন্য বিমল কোর্ট মনিটরিং এর কথাটাই উঠলো। কংগ্রেসের একটা অবদান আছে যে সিবিআই কে কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন বানানো। এখন আবার বলা হচ্ছে কংগ্রেস বাঁচাও ইনস্টিটিউশন। এখন ওই তার নাম চেঞ্জ হয়ে ক্রমশ চেঞ্জ হচ্ছে। 2011 এর আগে সেটা ছিল না, সিবিআই না ছিল, 2011 হচ্ছে 2011 এর আগে। না কেন ছিল? যে কারণে বলছেন নেতাইয়ের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ছিল, হ্যাঁ কি না? কেন বলি আমি 1 মিনিট বলি। আজকে শাসক দলে 2 জন এমপি বলেছেন, মাননীয় সাংসদ কবির সুমন, মাননীয় সাংসদ সোমেন মিত্র মহাশয় অনেক আগে, গতকাল তারাগানের চিঠি দিয়ে বলেছেন। আর 2 জন সাংসদ অভিযুক্ত, সঞ্জয় বোস, আমি বলেছি অভিযুক্ত, ছোট বড় মেজ পাড়ায় পাড়ায় আপনাকে অনুধাবন করে শুনছি, আপনার হাজার হাজার ভুলে যান তৃণমূল সিপিএম। আপনার কি মনে হয় না যিনি মানবিক মুখ বলে দাবি করেন যে রাজনৈতিক দল এত সাফল্য, 227 সিপিএম ভুলে যায়, ও তৃণমূল ভুলে যাবে। সিবিআই নয়, এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে সত্য উদ্ঘাটন করা। কি করে সত্য? যদি এই আপনি বললেন যে একাধিক রাজ্য যুক্ত, কমিশন অফ এনকোয়ারি যদি এই রাজ্যে কাজ করে আপত্তির কোনো জায়গা নেই, কিন্তু এই ম্যাগনিটিউড দেখে যদি সিবিআই কাজ করে, সেখানেও আমি অন্তত ব্যক্তি হিসেবে মনে করি সরকার কি মনে করবে সেটা সরকারের ব্যাপার। কিন্তু আমি এখানে কোনো দলের প্রতিনিধিত্ব করছি না, ডিরেক্টলি কোনো দল আমি করিও না। কিন্তু সরকার তার নিজস্ব কিছু রাজনৈতিক ভাবনা চিন্তা থাকতে পারে, তার প্রশাসনিক ভাবনা চিন্তা থাকতে পারে, কি করবে সরকারের ব্যাপার। ওনারা বলছেন ভয় আছে না, সেটা ওনার বক্তব্য।
এখন বিমল একটা জিনিস আমি তোমার প্রশ্ন মনে মনে আমি ভয় just তোমাকে জানতে চাইছি বন্ধু হিসেবে, এই যে কমিশন অফ এনকোয়ারির কথা তুমি বলছো, এর যে টোটাল লিমিট, মানে যে পরিমাণ ডিপোজিটারের কাছ থেকে ওনারা অভিযোগ নেবেন বা করবেন, তোমার একবারও মনে হচ্ছে না যে এই সময়ের তাগিদে যে প্রায়োরিটি দেওয়ার কথা যে জায়গাটা, এই কমিশন অফ এনকোয়ারি একটা বড় অংশ সময় নষ্ট করে দেবে? না তা কেন, এই তো গোটা ব্যাপারটা। আচ্ছা এই সময়টাতে তো অন্য একটা খেলা হয়ে যাচ্ছে, যেটা এই প্রশ্ন তুলেছেন শ্রমিকদা, প্রশ্নটা তুলেছিলেন সাইফানিং অফ মানি, সাইফানিং অফ মানি, এগুলো প্রত্যেকটাই অভিযোগ, কোনটা সত্যি কোনটা সত্যি নয়, এগুলো প্রত্যেকটাই তদন্ত সাপেক্ষ। কিছু তো এখানে আরে এত তদন্ত করার দরকার নেই, ছুড়ে দেওয়ার তো দরকার নেই। এটা কি চিটিং করেছে, এটা তদন্ত না করে বলা যায় যে কিভাবে হয়েছে সেটা তদন্ত গেছে। এটা তো সুদীপ্তর চিঠিটা তো গোটা তদন্তটাকে অন্যদিকে ঘোরাবার জন্য করা ছিল। সুদীপ্তর অ্যারেস্টও যেমন গোটা, সুদীপ্তর চিঠিটাও গোটা। কিন্তু বিমল একটা ব্যাপারে তো আমরা একমত হতে পারি যে একটা বড় অংশের টাকা শুধু গায়েব করা হয়েছে তাই না, বাইরে পাঠানোর বন্দোবস্ত হচ্ছে। এই যে কমিশন অফ এনকোয়ারি বা এই ধরনের এই গোটা ব্যাপারটা, এই ব্যাপারটা কি সময়টাকে নষ্ট করে এই মানুষগুলোকে আরো অসহায় করে দেওয়া হচ্ছে না এই ডিপোজিটারদের? আমার মনে হয় না ওটা, যাই হোক আমার সেটা মনে হচ্ছে না। আমি কমিশন অফ, আমি লাস্ট লাইন বলি, কমিশন অফ এনকোয়ারিকে আমি যথেষ্ট গুরুত্ব দিই, কারণ কমিশন অফ এনকোয়ারির এরিয়াটা অনেক বড় হবে এবং সে যথেষ্ট তদন্ত করতে পারে। তবে আবার আমি বলি যে সিবিআই কে যদি কোর্টের আওতাধীন সে তদন্ত করে এবং নিরপেক্ষ তদন্ত অ্যাসিওর্ড হয়, সেক্ষেত্রে সিবিআই তদন্তে আমাকে যদি ব্যক্তি হিসেবে কেউ জিজ্ঞেস করে আমার কোনো আপত্তি নেই, কারণ সিবিআই তদন্ত হলে বহু ক্ষেত্রেই আমি দেখেছি যে সিবিআই এর যে এক্সপার্টাইজ সেটা অনেকেরই থাকে না, সেক্ষেত্রে সিবিআই তদন্ত কিন্তু কার্যকরী হতে পারে। কিন্তু আবার আমি বলি পাশাপাশি আমি আপনাকে বলি যে ব্যক্তি হিসেবে কমিশন অফ এনকোয়ারিজ অ্যাক্ট অনুযায়ী কমিশন অফ এনকোয়ারি শুধু সুপারিশ করতে পারে। আপনি জানেন যেখানে মানবাধিকার কমিশনে ধরুন অম্বিকেশ বাবুর রায়টাই মানা হয়নি, মানে মানা বা না মানা রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত, সেখানে এত বড় এত ম্যাগনিটিউডের একটা ঘটনায় কিন্তু কমিশন অফ এনকোয়ারির একটা কিন্তু লিগ্যাল মান্যতাও আছে, যে লটা পাস হয়েছে বিধানসভায়, সেখানে কমিশন অফ এনকোয়ারি কিন্তু উল্লেখ আছে, তার একটা লিগ্যাল স্ট্যাটাসও দেওয়া হয়েছে। এখন এবং গ্রহণ করতে হবে রাজ্য সরকার, পার্সপেক্টিভে দেওয়া হয়েছে সেটাই ভুল। যাই হোক চ্যালেঞ্জ বলবো আমি প্রথমত ওটা এই সিবিআই নিয়ে বলেছে না, যে সেটা সিবিআই নিয়ে ব্যক্তি হিসেবে সিবিআই নিয়ে কোর্ট কি নির্দেশ দেবে আমি জানি না, সম্পূর্ণভাবে আমাদের অপেক্ষা করতে হবে কোর্টের উপরে, কারণ কোর্ট যদি নির্দেশ দেয়, কিন্তু সেটাই তো প্রশ্ন যে কোর্টের উপরে কেন অপেক্ষা করতে হচ্ছে, রাজ্য সরকার কেন রাজি হলো না? এটা সম্পূর্ণভাবে প্রশ্নটা একদিকে প্রশাসনিক, অন্যদিকে রাজনৈতিক। কোন রাজনৈতিক দল কোন প্রেক্ষাপটে সিবিআই কে আটকাচ্ছে সেটা নিয়ে আমার পঞ্চায়েত নির্বাচন সামনে দায়িত্ব আছে, হতে পারে এবং এটা আতঙ্কের বিষয় থাকতে পারে যে সিবিআই কে দায়িত্ব দেওয়া মানেই সেখানে কংগ্রেস দল সে কি খেলা খেলবে, কারণ কংগ্রেস দলের কয়েকজন ইতিমধ্যে জড়িয়েছেন, ডালুবাবুর মতো কয়েকজন। একবার এই যে জড়িয়েছেন ইত্যাদি, এটা কি কি পার্সপেক্টিভে বলছো? তাহলে তৃণমূলের কে জড়ায়নি? ডালুবাবু তো চিঠি দিয়েছে, ডালুবাবু তো এদের বিরুদ্ধে চিঠি দিয়েছে, তারপরে আবার অভিযোগ করেছে যে পরে যখন প্রত্যাহার করেছে, না তো why are you not talking about the he is the first? I am talking about everyone. I am talking about everyone. তুমি তোমার চিফ মিনিস্টার সম্পর্কে আর কি এটা কথা হচ্ছে কংগ্রেসের পার্সপেক্টিভ, এটা কথা হচ্ছে তুমি কংগ্রেসকে নিয়ে প্রকাশ মিশ্র, আমি বলি শুনো, কংগ্রেসকে সঙ্গে নিয়ে আসলেই আর কি তোমার আলোচনাতে বেশি যুক্তিযুক্ত হয়ে যাবে। কংগ্রেস সিবিআই কে যেভাবে ব্যবহার করছে, কোর্ট কি কথা বলেছে? তোমরা কি কোনোদিন সেন্ট্রাল গভর্নমেন্টে যাবে না নাকি? কে হ্যাঁ, ব্যক্তি হিসেবে হবেও না। আরে আমাকে মনে হয় তৃণমূলকে বলো না, ভারতবর্ষে শুধুমাত্র 2014 তে আবার কোলে বসাতে পারো, 2014 তে আবার সঙ্গে নিতে পারো। 77 থেকে 11 জন প্রাইম মিনিস্টার হয়েছে, 2014 হয়েছে, কংগ্রেসই 2014 তে তোমরা তো প্রায় 100টা আসন পাচ্ছ, তখন তৃণমূলকে তোমাদের সঙ্গে তৃণমূল সিপিএম এর মিল রয়েছে, 2014 তোমাদের সিপিএম এর পথ ধরে চলছো, এখন কোন সিপিএম এর পথ ধরে চলছো, আর কংগ্রেসের নাম ব্যবহার করছো। কোন দল যদি করে না কংগ্রেসের নাম ব্যবহার করছো, তাকে দোষ দেওয়া যাবে না, কারণ সিবিআই এর নাম বারবার ব্যবহার করছো, লজ্জা করে না? যা করেছো তোমাদের কংগ্রেসকে পেছন থেকে ছুরি মারছো, আর তুমি কারণ সিবিআই কে কংগ্রেস যা করেছে, নো শোনো, তৃণমূল করছে করো, কিন্তু মমতা ব্যানার্জিকে বলো পার্টির নাম চেঞ্জ করতে। সিপিএম এর আশেপাশে তার পলিসি নীতি চলে গেছে, 2004 থেকে 2009 সিপিএম এর সঙ্গে খেলে বসলে ঘুমলে তাতে দোষ হয় না, তাতে দোষ হয় না, ওইসব বলে লাভ নেই, ওসব বলে লাভ নেই। সুতরাং কেউ যদি কংগ্রেস প্লাস সিবিআই এর ইকুয়েশন থেকে আতঙ্কিত হয়, আমি বলবো তাকে দোষ দেওয়া যাবে। আগে বলে না, তারপরে আমি বলিনি, আমি আমার পার্সপেক্টিভটা হচ্ছে
অনেকদিন ধরে বলছি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে খুব পছন্দ করেন। আমি যা যা বলছি উনি সমস্ত কিছুকে সমর্থন করেছেন। আমি বলছি যে সিপিএম এর দেখানো পথ, সেই পথটাকে সমৃদ্ধ করছেন উনি। উনি যে 3টা পয়েন্ট বলেছেন, সেই 3টা পয়েন্টে উনি বলছেন যে চিট ফান্ডগুলি শুরু হয়েছে বামফ্রন্টের সময়, আর উনি কি করছেন সেটাকে সমৃদ্ধ করেছেন, তাই তো? যেইভাবে আইন আপনার এই বক্তব্যটা মমতা ব্যানার্জি মেনে নিয়েছে, আইনলি শুনে নিন না না, আপনার এই বক্তব্যটা মমতা ব্যানার্জি মেনে নিয়েছে, তাই তো? মেনে নিয়ে আপনি বলছেন আপনাকে ভালোবাসেন। কাইন্ডলি লেট মি কমপ্লিট। যে সিপিআইএম এর যে পথ, সেই পথ ধরে তৃণমূল কংগ্রেস চলছে। আমি এই চ্যানেলে বসে এবং চ্যালেঞ্জ করে বলছি 58টা কারণ আমি অনেকদিন আগেই দিয়েছি। আজ থেকে প্রায় 1.5 বছর আগে আমি বলেছি যে সিপিএম আর টিএমসির কন্টিনিউশনের দিকটা কোথায়, সেটাই তো প্রমাণিত হচ্ছে। সেটাই বারবার হচ্ছে, আমার পার্টির নাম ব্যবহার করো না, আমার পার্টির নাম ব্যবহার করো না। লজ্জা যদি থাকে, 14 বছর বয়স হয়েছে, নতুন পার্টি, নতুন নিয়ম, নতুন ভাবে চলো। 2014 এর পরে কংগ্রেস দলটা তো থাকবে না, সুতরাং পার্টির নাম ব্যবহার করলে অসুবিধা নেই। কংগ্রেস উঠে যাবে। আমি জাস্ট লাস্ট লাইন বলি যে সিবিআই মানা না মানা এটা একটা রাজনৈতিক দলের তার রাজনৈতিক সিদ্ধান্ত। আমি যদি আমি বলবো কোর্টের নির্দেশে যদি নিরপেক্ষ সিবিআই তদন্ত হয় সবচেয়ে ভালো। কিন্তু বর্তমানে সিবিআই কে নিয়ে যা কাণ্ড কারখানা চলছে, কেউ যদি সিবিআই সম্পর্কে আতঙ্কিত হয়, সেই রাজনৈতিক দলকে দোষ দেওয়া যাবে না। আগে কংগ্রেস নিজে সিবিআই কে ঠিক করুক, তারপরে সিবিআই এর তদন্ত যদি হয়, আমি বলবো সব ক্ষেত্রে সিবিআই তদন্ত। উনি তো ভুল কথা বলেন, মুখ্যমন্ত্রী যে ভার্ডিক্ট দিয়েছে, তার আগে দর্শকদের কবে ভার্ডিক্ট দিল? সুব্রত বাবু ছাড়া এই মুহূর্তের আমার বাকি সমস্ত 4 জন অতিথি অধ্যাপক, কিন্তু তাতে রাজনৈতিক চাপানুতরের কোনো অভাব হচ্ছে না। 4 জন পেশায় অধ্যাপক কিন্তু রাজনীতিবিদদের সঙ্গে পাল্লা দিতে পারেন, কোনো সন্দেহ নেই। জোকস অ্যাপার্ট, আমি বললাম সুব্রতবাবুকে বাদ দিয়ে জোকস অ্যাপার্ট, আমি বিশ্বনাথ বাবুর কাছে যাব, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে যেখানে যে উদ্বেগ আমার সমস্ত অতিথিদের প্রত্যেকটা বক্তব্যে সঞ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে আমানতকারীদের অসহায়তার কথা। আজকেও সেই মৃত্যুর মিছিল চলছে, আজকেও আত্মহত্যার ঘটনা ঘটেছে, আত্মহত্যের ঘটনা ঘটেছে। দেখাবো। মৃত্যুর মিছিল চলছেই। আমানতকারীদের পর এবার অস্বাভাবিক মৃত্যু লগ্নি সংস্থার মালিক অজিত কুমার শীলের। পুলিশের অনুমান টাকা ফেরত দিতে না পেরেই আত্মঘাতী তিনি। ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার রামনগর। পুলিশ জানিয়েছেন, বছর 3 আগে বিষ্ণুপুর থানার দৌলতপুরের বাসিন্দা অজিত কুমার শীল শুরু করেন অপরূপা গ্রুপ অফ কোম্পানিজ নামে একটি সংস্থা। রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে সংস্থার হোটেল, সেখানে লগ্নি করলেই অল্প দিনে বিশাল লাভ, এই টোপ দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলত সংস্থাটি। অভিযোগ, মেয়াদ শেষের পরেও টাকা ফেরত পাচ্ছিলেন না আমানতকারীরা। কর্মীদের দাবি, শুক্রবার রামনগরে নিজের হোটেলের একটি ঘরে অজিত কুমার শীলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। রামনগর থানার পুলিশ এসে উদ্ধার করে দেহ। উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটে ওই হোটেল মালিক লিখেছেন, আমি আমানতকারীদের টাকা ফেরত দিতে পারবো না, আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার জয়নগরে অস্বাভাবিক মৃত্যু হয়েছে রঞ্জিত প্রামাণিক নামে এক যুবকেরও। প্রতিবেশীদের দাবি, বাবা মা কেউ নেই ওই যুবকের। একটি সেলুনে কাজ করে নিজের খরচ চালাতেন তিনি। 7,500 টাকা ফেরতের আশায় 5 বছরের জন্য সারদায় 3,000 টাকা জমা রাখেন তিনি। 2015 সালে ওই টাকা ফেরত পাওয়ার কথা ছিল। সারদা কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে রঞ্জিত মানসিক অবসাদে ভুগছিলেন। সারদা কোম্পানি থেকে ও গরিব মানুষের ছেলে কিছু টাকা করে জমি রেখেছিল, তাই সেই টাকাটা উদ্বর্মুখী হয়েছে। কার মুখ থেকে শুনেছে যে টাকাটা আর হবে না, এসি মত্তরে নতুন দড়ি কিনে দোকান থেকে এসি মত্তরে সকাল 7টার সময় আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে জয়নগরের ঠাকুরের চকের বাড়ি থেকে উদ্ধার হয় রঞ্জিতের ঝুলন্ত দেহ। লগ্নি সংস্থাকাণ্ডে এর আগেও ঘটেছে এ ধরনের ঘটনা। 19 এপ্রিল 2013, দুর্গাপুর, যাদব মাঝি সারদার এজেন্ট। পরিবারের দাবি, টাকা ফেরতের দুশ্চিন্তা থেকে আত্মহত্যা। 21 এপ্রিল 2013, বারুইপুর, উর্মিলা প্রামাণিক সারদার আমানতকারী। পরিবারের দাবি, সারদা কাণ্ডের পর গায়ে আগুন। 24 এপ্রিল 2013, আজিমগঞ্জ, নবীন মাহাতো সারদার আমানতকারী। পরিবারের দাবি, সারদা কাণ্ডের পর আত্মঘাতী। 26 এপ্রিল 2013, বলরামপুর, তপন বিশ্বাস সারদার আমানতকারী। পরিবারের দাবি, সারদা কাণ্ডের পর অবসাদে আত্মঘাতী। এই তালিকায় নবতম সংযোজন অজিত কুমার শীল ও রঞ্জিত প্রামাণিক। জয়দীপ হালদার ও রঞ্জিত হালদার, এবিপি আনন্দ।
বিশ্বনাথবাবু, আপনার কাছে আসবো অত্যন্ত আরেকটা উদ্বেগের তথ্য নিয়ে। এই অনুষ্ঠানের মাঝেও আমি একবার বলছিলাম যে শোনা যাচ্ছে যে সেলফ হেল্প গ্রুপের যে টাকা সেটাও নাকি এই বেআইনি লগ্নিকারী সংস্থায় রাখা হয়েছিল। এই যদি হয় তাহলে তো যে ক্ষতির যে ব্যাপ্তিটা আমরা দেখছি আরো কয়েক গুণ বেড়ে যাবে। ঠিক, এটা ঠিক যে আমরা কেবল লাস্ট 10 দিন ধরে ব্যক্তিগত আমানতকারীদের উপরে ফোকাস রাখছিলাম, কিন্তু উত্তর 24 পরগনা এই মুহূর্তে আমার একটা কাজ চলছে। কাজটা করতে গিয়ে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো যে একটা বিরাট সংখ্যক সেলফ হেল্প গ্রুপের মহিলা সদস্যরা তারা কিন্তু প্রায় সর্বশ্রান্ত হতে চলল 24,400 এবং সারা পশ্চিমবাংলায় এই মুহূর্তে 6 লক্ষ সেলফ হেল্প গ্রুপ আছে কাগজে কলমে। যদি এভারেজ 10 জন করে মহিলা থাকেন তাহলে কিন্তু একটা বিরাট ফিগার, সেটা হিউজ, 60 লক্ষের কাছাকাছি। উত্তর 24 পরগনাতে এই মুহূর্তে 24,400 সেলফ হেল্প গ্রুপ আছে। তার একটা বড় অংশই লক্ষ্য করা যাচ্ছে যে তারা কোনো না কোনোভাবে আমানত করেছে এই ধরনের গোষ্ঠীগুলোতে। কিভাবে? প্রথমে সেলফ হেল্প গ্রুপে 6 মাস পরে এদের গ্রেডেশন হয়, মানে প্রথমে নিজেদের মধ্যে টাকা রাখে, তারপরে 6 মাস পরে গ্রেডেশন হয়। ডিস্ট্রিক্ট রুরাল সেল থেকে, ডেভেলপমেন্ট সেল থেকে 50,000 টাকার মতন দেওয়া হয়। গ্রুপের নামই দেওয়া হয়। এইবার যেটা হচ্ছে, যেটা আমরা ফাইন্ডিংটা পাচ্ছি যে লাস্ট 2 বছর স্থানীয় কর্তৃপক্ষ, নেতৃত্ব, প্রধান, সভাপতি, সহসভাপতি এরা পার্সু করেছে যে ইকোনমিক অ্যাক্টিভিটি তো সেইভাবে নেই। এই সেলফ হেল্প গ্রুপগুলো গঠন যেভাবে করা হয় টার্গেট হিসাবে, যে টার্গেট এখানে পূরণ করতে হবে 20টা, এখানে 25টা, এখানে 30টা। টার্গেট পূরণ করার পরে তাদেরকে যে এম্পাওয়ার্ড করা, ক্ষমতায়ন করার জন্য প্রশিক্ষণ দেওয়া, এটা মূল লক্ষ্য। প্রশিক্ষণ দিয়ে তাদেরকে, মানে তাদের যে প্রোডাক্টটাকে মার্কেটের সাথে লিঙ্ক করে দেওয়া, এটা তো কেউ করে না। ফলে সেলফ হেল্পগুলো যখন টাকা পাচ্ছে তখন কিন্তু অনেক সময় অ্যাডভাইস করে দেওয়া হচ্ছে যে তোমরা ব্যক্তিগতভাবে কিছু লোন নিয়ে নাও। 10 জন মহিলা হয়তো লোন নিয়ে নিলেন, এইবার তাদেরকে বলা হচ্ছে তুমি সারদা গোষ্ঠীতে টাকা 2 বছরের জন্য রাখো, 40% ইন্টারেস্ট পাবে। এটা কারা বলছেন? এরা এইটা কিন্তু অনেক সময় পঞ্চায়েতে যারা গাইড করেন, অনেক সময় দেখা যায় স্থানীয় নেতৃত্বস্থানীয় মানুষরা। আমার এই প্রশ্নের একটাই উদ্দেশ্য যে পঞ্চায়েতের তরফ থেকে যদি বলা হয় সেখানে একটা ইন্টারেস্ট কাজ করছে, মানে অনেক সময় যে সবসময় যে বুঝে করছে এটাও ভাবার কোনো কারণ নেই। অনেক সময় কি হচ্ছে, এদের অর্থনৈতিকভাবে যেহেতু যুক্ত করতে পারছে না, ফলে বলা হচ্ছে যে তোমরা যদি সেলফ হেল্প গ্রুপের সাথে, মানে সেলফ হেল্প গ্রুপে যদি টাকা এই ধরনের সংস্থায় রাখে তাহলে 1 বছরের সেই টাকার একটা বড় অংশ পাবে, সেটা নিজেদের মধ্যে ভাগ বাটোয়া করে নিতে পারবে, যেটা অর্থনৈতিক যে কোনো কাজকর্মের থেকে বেশি রিটার্ন দেয় বলেই ওরা মনে করে। ফলে ওইসব কারণেও কিন্তু অনেক সময় আবার পলিটিক্যাল কি হয়, এই ধরনের সংস্থাগুলোর সাথে লোকাল লিডারদের একটা নিশ্চাস থাকে, তারা অনেক সময় কি সচেতনভাবে এই ধরনের সংস্থাগুলোর বাড়বৃদ্ধির জন্য তাদেরকে কিন্তু গাইড করে, অর্থাৎ মহিলাগুলোকে পরিষ্কার করে মহিলা দলগুলোকে বলা হয় যে তোমরা এখানেই টাকা রাখো। মানে দুটো দিক, একটা হলো আনকনসিয়াস কিছু লিডার, তারা কিন্তু মহিলাদের উন্নয়নের প্রেক্ষিতেই হয়তো অ্যাডভাইসটা করেছিল। আবার এমন লক্ষ্য করা যায় যে স্থানীয় লিডারদের সাথে সরাসরি সম্পর্ক আছে এই ধরনের ভুইফোর সংস্থাগুলোর, যারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভুইফোর সংস্থাগুলোতে টাকা রাখুক এবং তার বিনিময়ে তারা কিন্তু একটা কমিশনও পায়, আবার দালালি পায়। ফলে এই সব মিলে কিন্তু মহিলাদের ক্ষমতায়ন প্রক্রিয়া, এটা যে কি লেভেলে পশ্চিমবাংলায় আঘাতপ্রাপ্ত হলো এই সারদা কাণ্ড বা তার পরবর্তী আরো যে ভুইফোর এজেন্সিগুলো আছে, এটা কিন্তু আমাদের কাছে খুবই দুশ্চিন্তার। মানে পুরো পশ্চিমবাংলায় মহিলা ক্ষমতায়ন প্রক্রিয়াটা এর দ্বারা আক্ষরিক অর্থেই কিন্তু যে জায়গা যতটুকু আমরা অ্যাচিভ করেছিলাম সেটা কিন্তু ধুলিস্যাৎ হয়ে গেল। এই ধাক্কার কোনো ফিগার আছে আপনার কাছে যে কি পর্যায়ে? পরিষ্কার করে আমি উত্তর 24 পরগনায় যদি বলি, যেখানে আমার কাজ চলছে, তাহলে 24,400 স্বনির্ভর গোষ্ঠী খাতা কলমে আছে, যাদের গ্রেডেশন হয়েছে, যারা লোন পেয়েছে, এদের কিন্তু প্রায় ভার্চুয়ালি 30 থেকে 40% তারা কিন্তু এই ব্যক্তিগতভাবে লোন নিয়ে সেই লোনের টাকা, মানে গ্রুপ থেকে লোন নিয়ে, মনে করেন 5,000 টাকা লোন নিলাম, নিয়ে সেই টাকা আমি আবার লগ্নি করেছি সারদা গোষ্ঠীতে। আবার এমনও কিছু গোষ্ঠী আছে যারা পুরো টাকাটাই হয়তো প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার থাকে, তাদের কারো একজনের নামে কিন্তু টাকাটা গচ্ছিত করে দেখিয়েছিল, পুরো গ্রুপটাই সেখানে। কটা গোষ্ঠী করেছে তথ্য আছে কিছু? ফলে এই বলছে 30 to 40%, আমার 50,000 লোক সাফারার হয়ে যাচ্ছে। এটা র্যান্ডমলি যদি বলি আমি, তুমি র্যান্ডমলি যদি আমি ধরি, তাহলে নট লেস দেন 30%। এই মেজারটা আমি এই জন্য সিরিয়াসলি বলবো, রাজ্যের যে দপ্তরগুলো এগুলোর সাথে যুক্ত আছে, স্বনির্ভর গোষ্ঠী উন্নয়নের জন্য একটা আলাদা দপ্তর আছে, তার মন্ত্রী আছে, তাদেরকে সিরিয়াসলি বলবো যে কোথায় কিভাবে এটা এফেক্টেড হচ্ছে তার একটা কিন্তু আলাদাভাবে
ইনকোয়ারি করা দরকার, কারণ নালে পশ্চিমবাংলার মহিলাদের ক্ষমতায়ন পুরো প্রক্রিয়াটাই ধূলিসাৎ হয়ে যাচ্ছে। কে সিদ্ধান্ত নেবে ইনকোয়ারি করে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা দপ্তরের পূর্ণ মন্ত্রী আছে, সেই দপ্তরের তরফ থেকে কিন্তু একটা অনেস্টলি তুমি মনে করো এই বর্তমান সরকারের কোন পূর্ণমন্ত্রী তার থেকে এই ইনকোয়ারি করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে? আমি আশায় বাঁচছে চাষা, ফলে আমি নাগরিক হিসেবে সবসময় আশা করবো, কারণ আমি কোনো রাজনৈতিক দলের সাথে যেহেতু বিলং করি না, ফলে আমি সবসময় এক্সপেক্ট করবো, এক্সপেকটেশন যদি না ফুলফিল হয় তখন আমি সমালোচনা করব। ফলে এক্সপেকটেশন আমার ফার্স্ট। আমি দ্বিতীয় যে জায়গাটাতে পৌঁছতে চাইছি সেটা হলো সিবিআই তদন্ত নিয়ে অনেকেই অনেক কথা বললেন। একটা খুব সিরিয়াস কথা সেটা হলো গতকালের শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ইটসেলফ ডিমান্ড করে সিবিআই তদন্ত। কেন বলছেন? উনি পরিষ্কার করে একের পর এক যেভাবে বাম দলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, অসীম দাশগুপ্ত থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে প্রায় মোহাম্মদ সেলিম, আবার উল্টো দিকে বামেরা যেভাবে তৃণমূলের একের পর এক নেতার সাথে যুক্ত ছবি দেখাচ্ছে, ঘটনাবলী দেখাচ্ছে, দুটোই জাস্টিফাই করে যে যদি পলিটিক্যালি নিউট্রাল কোন সংস্থাকে দিয়ে বিচার করতে হয় তাহলে রাজ্য সরকারের বাইরে কোন এজেন্সিকে দিয়ে করতে হবে। একটা অবজেক্টিভ অ্যাসেসমেন্ট করবার জন্য নিউট্রাল এজেন্সি প্রয়োজন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের শ্যামবাজারের ভাষণ যেমন প্রমাণ করে, ঠিক তেমনি ভাবে আজকে মোহাম্মদ সেলিম যে সাংবাদিক সম্মেলন করছে সেটাও প্রমাণ করে। অর্থাৎ পলিটিক্যাল কম্পালশনের পয়েন্ট অফ ভিউতে যদি আমি বিচার করি তাহলে কিন্তু অবশ্যই এই সিবিআই তদন্ত ডিমান্ড করে। দ্বিতীয় যে কারণটা ডিমান্ড করে আমি মনে করি যে আমি দ্বিতীয় কারণে আসবো, তার আগে অসীম দাশগুপ্ত আজকে একটি অনুষ্ঠানে এই বিষয়ে মুখ খুলেছেন, দেখাবো। সরকারে যখন আমরা কাজ করছি আমার সুস্পষ্ট নির্দেশ ছিল এই ধরনের ক্ষেত্রে ফাইল দেখার অধিকার, নথি দেখার অধিকার কোন আত্মসহায়কের নেই। কেউ আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। তারপরেও যদি এর বাইরে গিয়ে কেউ বিচ্যুতির কারণ করে থাকে, আমার বক্তব্য হচ্ছে এই সঠিক অনুসন্ধানের ভিত্তিতে, নিরপেক্ষ সঠিক অনুসন্ধানের ভিত্তিতে যদি বেরিয়ে আসে তাহলে একই ধরনের শাস্তি তার উপর প্রয়োগ করতে হবে, এর মধ্যে কোনো দ্বিধা নেই। আমি দ্বিতীয় যে আমার যুক্তি মনে হচ্ছে যে খুব তাৎপর্যপূর্ণ, যে এই ঘটনার থেকে আগামী দিন শিক্ষা নেবার ব্যাপার। আমি একটু ইন্টারাপ্ট করছি, আপনার কাছে জানতে খুব ভীষণ আগ্রহী, কারণ আমি জানি আপনি কি কাজকর্ম করেন, আমি খুব শ্রদ্ধাশীল। আপনার কি মনে হয় না এটা অর্থনৈতিক অপরাধ? এক, দুই হচ্ছে তার ব্যক্তি বিকাশ এবং উৎস একটা জায়গায় হতে পারে, তার ব্যক্তি বিকাশ, সেখানে আপনি দিল্লি থেকে শুরু করে অনেক কাজ করেন, সেক্ষেত্রে আপনার কি মনে হয়? আমি রাজনীতি বাদ দিয়ে বলছি, আমি এর আগে এই চ্যানেলেই বলে গেছি যে কেন এর ব্যাপ্তির দিক থেকে যদি বিচার করি আর এর গভীরতার দিক থেকে যদি বিচার করি, ব্যাপ্তিটা সবাই বললেন যে জিওগ্রাফিক্যাল এলাকা কিভাবে ছড়িয়ে আছে, একেবারে ত্রিপুরা, আসাম থেকে শুরু করে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে কিভাবে ছড়িয়ে আছে। সুতরাং সেখানে পরিষ্কার একটি রাজ্যের এজেন্সি অন্য রাজ্যে যাওয়ার এখতিয়ার থাকে, ফলে সেটা যার ফলে তদন্তটা অসম্পূর্ণ হবে। আমি ওই জায়গা থেকেই বলছিলাম যে আলটিমেটলি এই তদন্তটা থরো হওয়া উচিত এই কারণে যে আগামী দিনে এর থেকে লেসন নেওয়ার আছে। আর এটা যদি পশ্চিমবাংলার যদি কেবলমাত্র তারা এজেন্সি দিয়ে করায় তাহলে খণ্ডিত চিত্র পাবো, যার দ্বারা সমগ্র ইনভেস্টিগেশন হবে না। ফলে তার থেকে আমরা পূর্ণাঙ্গ একটা লেসন বা পূর্ণ একটা আমাদের আগামী দিনের দিশা কিন্তু আমরা কখনোই পাবো না, অর্থাৎ সমস্যাটা থেকেই যাবে। ফলে সেদিক থেকে যদি বিচার করি তাহলে অবশ্যই একটা পূর্ণাঙ্গ তদন্ত দরকার। আমি এখানে দুটো পয়েন্ট বলতে চাইছি। একটা হলো যে আমরা বারবার হাইকোর্টের কথা বলছি, আমি কনস্টিটিউশনটা দেখছিলাম যে এরকম অবস্থায় কিন্তু কেন্দ্রীয় সরকার যদি মনে করে তাহলে যেহেতু এর ব্যাপ্তি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে কিন্তু পার্সু করে দিতে পারে, অর্থাৎ সিবিআই তদন্ত কেন্দ্রীয় তরফ থেকেও একতরফাভাবে করা যেতে পারে।
দ্বিতীয় হয় না, এটা করা হয় না, আমি বলছি হ্যাঁ নিশ্চয়ই আপনি সম্মানের ক্ষেত্রে ফেডারেল স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি কথা বলছেন, কিন্তু আমি যখন ভাবছি তখন আমি গরিব মানুষের যে 20 টাকা করে রাখতো আমি চোখের সামনে দেখেছি আমার ফিল্ড সার্ভে করতে গিয়ে, আমি কিভাবে দেখেছি যে সংসদীয় রীতি মধ্যে নয়, হ্যাঁ, কিন্তু আইনি কেন্দ্রীয় সরকার একতরফা ভাবে পারে, একেবারে রাজ্য সরকার মানুক না পারুক সে সামগ্রিক ভাবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার জারি করে দিতে পারে। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে দেখুন আলটিমেটলি যেভাবে এই গত কয়েকদিন ধরে নিয়ে আলোচনা আমরা করছি, একটা বিষয় কিন্তু উঠছে না, সেটা হলো যে এই ধরনের সংস্থাগুলো তো ন্যাশনালাইজড ব্যাংক থেকেও টাকা তুলেছে, নানা কায়দায় টাকা তুলেছে, কখনো মোটর গাড়ির কারখানা তৈরি করব নাম করে, কখনো টেলিভিশন চ্যানেল। এখানে যেটা ইম্পর্টেন্ট, আমি ব্যাংকের যে একটা দেখছিলাম তাতে আছে কোন ব্যাংকে ন্যাশনালাইজড ব্যাংকের যদি 10 কোটি টাকার বেশি যদি প্রতারণা হয় তাহলে সরাসরি সিবিআই তদন্ত হওয়ার মতন অবস্থা। তথ্য দিই যে শোনা যাচ্ছে সূত্রের খবর যে এসবিআই এর তরফ থেকে দিল্লিতে সিবিআই দফতরে যাওয়া হয়েছিল, তার কারণ 10 শুধু নয়, তাদের কাছে এই গ্লোবাল অটোমোবাইলস নামে যে ধরনের জালিয়াতি চলছে আমরা এবিপি আনন্দে দেখিয়েছি, যে পোশাক পরে কর্মচারীদের সেজেগুজে থাকতে হচ্ছে যখন আমানতকারীরা আসছেন, যে কারখানা হচ্ছে, কোনো উৎপাদন হয়নি, একদম মানে সিনেমাটিক জালিয়াতি আমরা বলতে পারি। সেখানে নাকি 240 কোটি টাকা ধার নেওয়া হয়েছিল, যে যার শীর্ষে ছিল ব্যাংকের কনসোর্টিয়াম, শীর্ষে ছিল এসবিআই। আমি ফাইনালি তাই না সুমন, এখানে আরেকটা সমস্যা আছে বিশ্বনাথ বলেনি, এই যে সম্পত্তি বাজেয়াপ্ত করা, অনেক সময় কিন্তু এই যেগুলো অলরেডি ব্যাংকে হয়ে আছে না, সেখানে সম্পত্তি বাজেয়াপ্ত করতে গিয়ে আবার ব্যাংকগুলো তার মধ্যে জড়িয়ে যাবে, চাইলেও আরেকটা হলো অ্যাসেসমেন্টের দিক থেকে একজন পলিটিক্যাল অ্যানালিসিস হিসাবে আমি বলতে চাই যে প্রায় অনেক লোকই জানতে চাইছে যে বাম শাসনকালের থেকে আমরা যদি এই জামানার দিকে তাকাই, তাহলে তুলনামূলক পার্থক্য ইন্টারাকশনের ক্ষেত্রে, অর্থাৎ এই গোষ্ঠীগুলোর সাথে সরকারের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে কিভাবে আমরা ব্যাখ্যা করব, মানে কিভাবে দুষ্ট লোকরা যেটা বলছেন ঘনিষ্ঠতা, সেটা কিভাবে আমরা দেখব। দেখুন এই পুরো সময়টাকে যদি আমি দেখি, তাহলে 2000 থেকে 2013 মধ্যে দুটো পর্ব পরিষ্কার পাচ্ছি। একটা হলো 2000 থেকে 2008 পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত, পঞ্চায়েত নির্বাচনের পরবর্তী পর্যায় থেকে 2013 আজকের দিন পর্যন্ত। প্রথম পর্যায়ের যদি আমরা অবস্থানগুলো দেখি, এই সংস্থাগুলো অবশ্যই জন্মেছিল, এটা সিপিআইএম দলও অস্বীকার করেনি। এই সংস্থাগুলো ধীরে ধীরে কিন্তু জমি দখল করছিল এবং বিভিন্নভাবে কিন্তু দলিলকে নকল করে নানা লোককে প্রতারণা করছিল। ফলে বাম শাসনকালের এদের যদি ক্রিয়াকলাপের দিকে তাকাই, তাহলে বলতে হয় যে প্রশাসনিক ব্যর্থতা পরিষ্কার ছবি দেখা পড়েছে। কিন্তু এটা কোনো মতেই বলতে পারছি না যে সিপিআইএম দল এদের টাকা নিয়ে নির্বাচনে প্রচারে গেছে। কিন্তু বিশ্বনাথ একটা জিনিস আমি মনে করাই, এই সারদার বিরুদ্ধেই কিন্তু সরকার অভিযোগটা করেছিল সেবির কাছে। আমি 11 সালে চিঠিটা আছে, দুজন মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী এবং সিপিআই মন্ত্রী সুশান্ত ঘোষ, এই একটি অর্থলগ্নি সংস্থা যাদের বিরুদ্ধে এখন তদন্ত চলছে, তাদের অনুষ্ঠানে তাদেরও ছবি রয়েছে। সারদা কেলেঙ্কারিকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধতে রাস্তায় নেমেছে বামেরা। শাসক দলের সঙ্গে সারদা ঘনিষ্ঠতার অভিযোগকে হাতিয়ার করে রাজনৈতিক ডিভিডেন্ড তুলতে সক্রিয় তারা। এই প্রেক্ষাপটে লগ্নি সংস্থার কর্ণধারের সঙ্গে প্রাক্তন বাম মন্ত্রীদের ছবিও সামনে আসছে। রাজ্যের যে লগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, লোকসভায় তার একটি তালিকা প্রকাশ করেছেন কোম্পানি বিষয়ক মন্ত্রী সচিন পাইলট। সেই তালিকায় রয়েছে আইকোরের নামও। আর এই লগ্নি সংস্থার কর্ণধারের সঙ্গেই বাম আমলের দুই মন্ত্রীর ছবি সামনে এসেছে, ক্ষিতি গোস্বামী ও সুশান্ত ঘোষ। এই ছবিতে তৎকালীন পূর্তমন্ত্রী বর্তমানে আরএসপির রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামীর সঙ্গে তারই অফিসে আইকোরের কর্ণধারকে দেখা যাচ্ছে। যদিও ক্ষিতি গোস্বামীর বক্তব্য, প্রতিবেশী হিসেবেই আইকোরের কর্ণধারের সঙ্গে তাঁর পরিচয়, কোনো সখ্যতা নেই। আশা মানে তো নিশ্চয়ই কোনো কিছু বলবার জন্য আসা, কিন্তু কি বলার জন্য এসেছিল তাও জানি না, কিন্তু আমার খুব একটা কিছু মনে হয়েছে ইম্পর্টেন্ট ব্যাপার করে ভাবিও নি, কেন আমার এইরকম একটা যোগাযোগ, আর তো কোনো যোগাযোগ নেই। সুশান্ত ঘোষ বাম আমলে পশ্চিমাঞ্চল মন্ত্রী ছিলেন, বর্তমানে বিধায়ক। মন্ত্রী থাকাকালীন তাঁর অফিসে তাঁরই সঙ্গে আইকোরের কর্ণধারের এই ছবি সামনে এসেছে। এ প্রসঙ্গে সুশান্ত ঘোষের বক্তব্য, তাঁর ঘরে এসে ছবি তুলে কেউ যদি অন্য কোনো কাজে ব্যবহার করে থাকে তাহলে তাঁর কিছু করার নেই। সে হতে পারে না, এটাতে কোনো কারণে কেউ দেখা করতে ভিজিটাররা আসে, যদি কেউ ছবি তুলে নিয়ে যায় কি করো। সব মিলিয়ে সারদা কাণ্ডের পর লগ্নি সংস্থা বিতর্ক রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে। এবিপি আনন্দ।
বিশ্বনাথ বাবু 2008 অবধি আপনি বলছিলেন, তারপর 13 অবধি কি হলো? আমি বলছি যে বাম জামানার এই সংস্থাগুলোর নিয়ন্ত্রণের প্রশ্নে ব্যর্থতা পরিষ্কার, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। কেন আমি কথাটা বলছি, আজকে অর্থনীতিবিদরা বারবার বলছেন যে ক্রমশই কিন্তু আমাদের স্মল সেভিংস কমে আসছিল। 366টা স্মল সেভিংস এর অফিসার ছিল পশ্চিমবাংলায় আছে, 341টা ব্লকে। আমরা বাম আমলেই দেখছিলাম এটা কমে আস্তে আস্তে আজকে 66 জন মাত্র ইয়ে আছে অফিসার, তার প্রভাব পড়ছে আছে। বাম আমলে কিন্তু কমে আসছিল, মানে প্রায় 100-র কাছাকাছি বাম আমলেই এসে গেছিল। 366 জন মানুষের মধ্যে মাত্র স্মল সেভিংস কে উৎসাহিত দেওয়ার জন্য মাত্র 100 জন এসে গেছে। টাকার কথা বলুন না, পরিমাণটা বলুন একটু। বাম সরকার নানা বিষয় নিয়ে কেন্দ্রের সাথে দরবার করেছে। স্মল সেভিংস এর মানে যে অফিসার এবং পরিকাঠামো যে ক্রমশ কমে আসছে, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর মতন যে কাঠামো থাকার কথা সেটা নেই। আজকে 341টা ব্লকের মধ্যে মাত্র 66 জন অফিসার আছে। কেন 366 জন অফিসার থাকলো না, মাত্র 66 জনে এসে গেল? এই প্রশ্নটা কিন্তু বাম আমলে তোলা হয়নি। আমি বলছি যে প্রশাসনিক দিক থেকে যদি আমি দেখি তাহলে বাম আমলের ব্যর্থতার চোখে পড়ে। এবার যদি আমি 2008-এ যখন পালা বদলের একটা হাওয়া চলে এসছে, আমরা প্রায় যারা এই নির্বাচনী রাজনীতি চর্চা করি আমরা প্রায় বুঝেই গিয়েছিলাম যে সরকার পরিবর্তন শুধু অপেক্ষায়, এখন সময়ের অপেক্ষায়। আমরা তখন হঠাৎ করে লক্ষ্য করলাম যে এই সংস্থাগুলো কিন্তু নৌকোটা চেঞ্জ করে নিল। চেঞ্জ করে নিয়ে সিপিআইএম এর নিয়ন্ত্রণে থেকে কাজ করছিল। এইবার তারা নতুন যে দল আসলো তাদের মাথার উপরে বসতে লাগলো, অর্থাৎ এরা ছিল সিপিআইএম এর নিয়ন্ত্রণে। এবার যেটা হলো যে তারা নতুন এই যে তৃণমূল কংগ্রেসের উপরে উঠতে লাগলো এবং তাদেরকে কিভাবে একে অপরে প্রভাবিত করতে লাগলো তার ইতিহাসই হলো 2013 সাল পর্যন্তর ইতিহাস, যেখানে আমরা পরিষ্কার করে দেখতে পেলাম যে রাজনৈতিক ব্যক্তিত্বকে, অর্থাৎ শাসক দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের ব্যবহার করা হচ্ছে সচেতনভাবে ব্যবসার কারণে, নিজেদের ফ্লারিশ করবার জন্য। আর অন্যদিকে যে রাজনৈতিক দল যারা কোনো চাঁদা তোলে না, যারা 5 পয়সা লোকের থেকে নেয় না, তারা কি করে সিপিআইএম এর মতন একটা শক্তিশালী দলের বিরুদ্ধে বিপুল পরিমাণে নির্বাচনী খরচা করলো, যেখানে প্রায় হারিয়ে দিল নির্বাচনী। আমরা যারা বিশ্লেষণের কাজ করি আমরা বলতাম যে 394টা বিধানসভা কেন্দ্রেই প্রচারের নিরিখে তৃণমূল হারিয়ে দিয়েছে সিপিআইএম। নির্বাচন চলাকালীনই গৌতম দেব এনেছে। এই জায়গাটা যদি কেউ আমরা অ্যানালাইসিস করি তাহলে পরিষ্কার করে লক্ষ্য করতে পারছি যে সেখানে শাসক দলের থেকে যেমন মাইলেজ নিচ্ছে এই সারদার মতন গোষ্ঠীগুলো, ঠিক তেমনিভাবে শাসক দল এদেরকে ব্যবহার করছে অর্থ জোগাড় করবার জন্য, প্রচারের জন্য, সংগঠন বাড়ানোর জন্য এবং পুনর্বাসন কেন্দ্র হিসাবে। পুনর্বাসন শব্দটা খুব সচেতনভাবে বললাম যে আমরা লক্ষ্য করলাম যা খবর এখন পর্যন্ত এসেছে যে বিভিন্ন ধরনের ছাত্রনেতার থেকে শুরু করে বিভিন্ন ধরনের নেতা নেতৃবর্গ বা নতুন লয়ার থেকে শুরু করে নানা ধরনের লোককে এই সমস্ত সংস্থায় কিন্তু নানা রকম সংস্থায় পুনর্বাসন দেওয়া হয়েছে। কোথাও 50,000 টাকা, কোথাও 20,000 টাকা, কোথায় 30,000 টাকা। তার মানে যেটা দেখা যাচ্ছে, মানে আপনি বলছেন সুদীপ্ত সেনের অ্যাকাউন্টগুলো যে প্রায় খালি দেখা যাচ্ছে তার যথেষ্ট কারণ রাজনৈতিক কারণ অন্য জায়গায় জমা। তার মানে সুদীপ্ত সেন সবাইকে ঠকিয়েছে, আবার অন্যান্যরাও আবার সুদীপ্ত সেনকে ঠকিয়েছে। 2013 ইতিহাস, 2013 পর্যন্ত 8 থেকে 13 ইতিহাস রাজনীতি এবং বাণিজ্য একে অপরের সাথে হাতে হাত ধরে চলেছে, যেটা অনেক পুরনো ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু একেবারে নতুন নয়। আজকে আপনি শুনে থাকবেন যে 50-60-এর দশকে একাধিক অর্থনীতিবিদ, প্রণব বর্ধন সমেত একাধিক অর্থনীতিবিদ দেখিয়েছেন কিভাবে ভারতবর্ষের বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর সাথে শাসক দলের সম্পর্ক হয়। কোন একটা বিশেষ শাসক দল যখন ক্ষমতায় আসে বিশেষ ব্যবসায়িক গোষ্ঠীর সুযোগ সুবিধা পায়, আবার অন্য দল যখন রাজনীতিতে আসে আরেকটা গোষ্ঠী পায়। এই যে পুরনো যে রাজনীতি অর্থনীতির যে সমীকরণ, বছরের জন্য পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র বোসকে পদত্যাগ করতে হয়েছিল কালোবাজিদের সঙ্গে অভিযোগ। এবং একটা জায়গা আমি বলি তোমাকে, এই যে তোমরা ছবি দেখাচ্ছ, আমার একটা জিনিস মনে হয় এইখানে একটা বড় জিনিস কিন্তু মানে অনুচ্চারিত থেকে যাচ্ছে। যে আমি বলছি, আমি একদম এদিকেই বলছি যে কলম পত্রিকার উদ্বোধনে মাননীয় মুখ্যমন্ত্রী গেছে। না, আমি বর্তমানে একবার আমি যেটা বলছিলাম একটা জিনিস বলি, প্রফুল্ল বাবু যে কলম রাস্তায় নেমেছিলেন বলে কালোবাজিদের বিরুদ্ধে শোন একটা জিনিস বলি, কলম পত্রিকার উদ্বোধনে মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন। আমি ধরে নিলাম একজন নাগরিক হিসেবে তিনি মুখ্যমন্ত্রী আমন্ত্রণ পেয়েছেন সেখানে। তুমি ছবি দেখাচ্ছ, আমি বলছি, কিন্তু যখনই বিষয়টার সঙ্গে সঙ্গে জানছি যে বিশ্বনাথ যে প্রসঙ্গটা তুললো, যে পত্রিকাটা জন্মাবে, আতুর ঘরের যে ছেলেটা আসবে সে আসার আগেই তার স্কুলে ভর্তি হয়ে গেছে, অর্থাৎ তার 5 দিন আগে
জানানো হয়েছে আনন্দবাজার গ্রন্থাগারে যাবে না, ওই কলম গ্রন্থাগারে যাবে, তখনই বোঝা যায় কোথাও একটা নেক্সাস কাজ করছে যে এই শাসক দল টিকে থাকার জন্য এই চিটফান্ডের স্পন্সর এই সমস্ত অর্গানাইজেশনগুলোকে পুরোদস্তুর কাজে লাগিয়েছে। বিপদটা তো এখানেই, আজকের মানুষগুলো তো অসহায় হয়েছে এই একটা। এটাও কিন্তু একটা জনস্বার্থের মামলা কলকাতা হাইকোর্টে চলছে, যে আনন্দবাজার পত্রিকা বা অন্যান্য পত্রপত্রিকা বাদ, সেখানে শুধু কলম নয়, আমি চিটফান্ড বলবো না, এই ভুইফোর সংস্থাগুলোর কাগজ এখানে বলা হচ্ছে, আমার লজিকটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে আনন্দবাজার, দ্য টেলিগ্রাফ বর্তমান বিষয় তা না, বিষয় হচ্ছে আপনি সার্কুলেশনটা দেখবেন না, কত মানুষের মধ্যে জনপ্রিয়তা দেখবেন না। ব্যক্তিগত পছন্দ এই যে সরকার যে নির্দেশটা দিয়েছিল এই পত্রিকা রাখতে হবে, এই পত্রিকা রাখতে হবে, তার সঙ্গে আমি একমত নই। তবে তার সঙ্গে এটাও আপনাকে মনে রাখতে হবে, ছবির তো দুটো দিক থাকে। আমি অন্তত নিজের গ্রামের একটি রুরাল লাইব্রেরির সঙ্গে যুক্ত, আমি দেখেছি 2011 আগে পর্যন্ত প্রতিটি লাইব্রেরিতে বাধ্যতামূলক ভাবে রাখা হতো গণশক্তি, সেটাও খুব ভালো জিনিস ছিল, সেটাও খুব ভালো জিনিস ছিল। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত, কিন্তু সেটা কি জাস্টিফাই করে? আমি জাস্টিফাই করিনি, আমি প্রথমেই বললাম করে তো, ওটাই তো সিপিএম আর শোনো বলি এটা হলো ওর বক্তব্য, আমার বক্তব্য আমি আবার ইকুয়েশনে চলে এসেছি। আতুর ঘরের কথা হচ্ছে, কিন্তু হাজত ঘরে এই মুহূর্তে সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, এই গোটা কর্মকাণ্ডের, এই গোটা জালিয়াতির মূল যারা অভিযুক্ত কেমন আছেন তারা দেখাবো আপনাদের। গরমে হাঁসফাঁস করছেন দেবযানী, দেবযানীর চোখে ঘুম নেই। জেলের খাবার রুলছে না সুদীপ্ত সেনের, গুমড়ে পড়ে থাকছেন সেলে। রিসেপশনিস্ট হিসেবে সারদা গোষ্ঠীর সংস্থায় যোগ দিয়েছিলেন দেবযানী মুখোপাধ্যায়, নজরে পড়ে যান সুদীপ্ত সেনের, আর তারপরই রকেট গতিতে উত্থান। কলকাতার সবথেকে উঁচু আবাসনের ফ্ল্যাট, ঢাকুরিয়াতেও কোটি টাকার ফ্ল্যাট, কোটি টাকার ফ্ল্যাটে আরও কোটি টাকা খরচ করে ঘর সাজানো। জানা গিয়েছে সবই সুদীপ্ত সেনের উপহার। ছাপোষা দেবযানী কিছুদিনের মধ্যেই সারদা গোষ্ঠীর সকলের ম্যাডাম, অলিখিত নাম্বার 2। বিলাসবহুল জীবনযাপনে তখন তিনি অভ্যস্ত, এসি ছাড়া চলে না, দামি শাড়ি গয়না, এহেন দেবযানী এখন জেলে। আর 5 জন বন্দির মতোই বন্দি। জেল সূত্রে খবর, এসিতে দিনরাত কাটানো দেবযানী জেলের গরমে হাঁসফাঁস করছেন, তার নাকি হিট অ্যালার্জিও রয়েছে। তাই দেবযানীর সেলের বাইরে একটা পাখা দেওয়া হয়েছে, কিন্তু তাতেও দেবযানীর গরম কষ্ট কাটছে না। দেবযানীর শির দাঁড়াতেও নাকি ব্যথা রয়েছে, তাই সেলের মেঝেতে তোষক পেতে তাঁর জন্য একটি বিছানা করে দেওয়া হয়েছে। কিন্তু সারদা সাম্রাজ্যের ম্যাডামের আরামের গদি ছেড়ে জেলের শক্ত বিছানায় শুয়ে কি আর ঘুম আসে? দেবযানীর চোখে ঘুম নেই। সূত্র মারফত জানা গিয়েছে, দেবযানী যখন তখন বড় বড় দোকান থেকে খাবার আনিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ সারতেন, মন চাইলেই পিৎজা বার্গার। জেলে এখন তাকে দেওয়া হচ্ছে ভাত ডাল সবজি, এই খাবার মুখে রুচ্ছে না দেবযানীর। একই অবস্থা সারদা কর্ণধার সুদীপ্ত সেনের। দেবযানীর মতোই জেলে তাকেও দেওয়া হচ্ছে ভাত ডাল সবজি, রাতে রুটি ডাল সবজি, কখনো কখনো মাছ। এই খাবার মুখে তুলতে পারছেন না সুদীপ্ত। সূত্রের খবর, সারাদিন গুমড়ে পড়ে থাকেন সুদীপ্ত সেন। আইনজীবীরা এলে কথা বলেন, পরামর্শ করেন, উল্টে আইনজীবীদেরই সুদীপ্ত সেন বোঝানোর চেষ্টা করেন চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আর বারবার একটা কথাই বলেন, তিনি যা আয় করেছেন তার থেকে বেশি ব্যয় হওয়ার জেরেই এই ভরাডুবি। সমাজের বিভিন্ন শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা জড়িত বলেও দাবি করেন তিনি। এবিপি আনন্দ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা গত কয়েক মাসে কি দেখলাম, যে নির্বাচন কমিশনের রাজ্য পুলিশে অনাস্থা এবং রাজ্য সরকারের এখন দেখছি সিবিআই কে অনাস্থা। সুব্রতদা, কি হবে আগামী বুধবার পরবর্তী শুনানি? মঙ্গলবার সিবিআই আদালত কি নির্দেশ দেবে সেটা আদালতের উপর। তবে এই হলফনামায় যেটা বলেছেন মুখ্যমন্ত্রীর কথা আমরা ধরে নিচ্ছি, কেন সরকারের প্রধান ঠিক বলছেন 1 বৈশাখের আগে জানতেন না। হলফনামায় কিন্তু দেখা যাচ্ছে ছত্রে ছত্রে রাজ্য সরকার জানতেন, আমি সেই কথাটা বলছি না। আমার প্রশ্ন হচ্ছে মানবিকতার স্বার্থে মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত, যেটা সমিত বিজেপির কথা যিনি লিডার ছিলেন এবং অন্যান্য সবাই নিশ্চয়ই আমরা একমত, মানুষের পাশে থাকা উচিত, প্রতারিত মানুষের দলমত নির্বিশেষে কিভাবে তাদের সাহায্য করা যায় এবং স্বচ্ছতার স্বার্থে ন্যায়ের স্বার্থে ওই বাজে কাঁচা লঙ্কা নাকি পাকা লঙ্কা সেগুলো বাদ দেওয়ার স্বার্থে ডান বাম উভয়ের বিরুদ্ধে অভিযোগ তুলছে। যাওয়া যাক না, বিশ্বনাথ ঠিকই বলেছেন, যাওয়া যাক না সিবিআই এর কাছে, কোর্টের তত্ত্বাবধানে অসুবিধা কোথায়? ফাইন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সময় এই আলোচনার জন্য একেবারেই শেষ। জানা অজানার কথা হচ্ছিল, জানা অজানা পথ চলেছে, কিন্তু সেই পথে আজকে যে মানুষরা সুদীপ্ত সেনের চলা পথের জন্য পথে এসে দাঁড়িয়েছেন
তাদের কথা এই অনুষ্ঠানের শেষে আবার একবার স্মরণ করি, তাদের কথা যেন আমরা ভুলে না যাই। এবং অবশ্যই এই গোটা রাজনৈতিক ক্রিয়াকর্মে যেমন শুরুতে বলেছিলাম মেইন প্লট আর একাধিক সাব প্লট সমস্ত দিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক এবিপি আনন্দ।